নমস্কার। থ্রিলার, সাসপেন্স আর রহস্য দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন থ্রিলার বাংলা স্টোরির আরও এক নতুন গল্পে আমি খুশি আপনাদের স্বাগত জানাই। শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের বলে রাখি। ধূমপান, মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্যের যথেচ্ছ ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সার সহ আরও বিভিন্ন মারণ রোগের কারণ। তাই এগুলির ব্যবহার অবিলম্বে বন্ধ করুন। আমাদের আজকের নিবেদন মহুয়া মল্লিকের কলমে মিসিং ডায়েরি। গল্পে কথকের চরিত্রে আলাপন, অন্যান্য ভূমিকায় RNM অভিষেক, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ষা, কৌশিক, অভিজিৎ, মধুরা, তনয়, মহুয়া, তৃষা, পিয়ালি, খুশি অর্থাৎ আমি, সৌরভ রয়, দীপ্তদীপ, রমাকান্ত এবং তুহিন। আবহ সংযোজনে দেবদত্ত, পোস্টার ডিজাইনিং দেবদত্ত, সমগ্র পর্ব পরিচালনা এবং প্রেজেন্টেশনে টিম SKO 2.0। আর দেরি না করে চলুন শুনে ফেলা যাক আমাদের আজকের নিবেদন মহুয়া মল্লিকের কলমে মিসিং ডায়েরি। তাহলে প্রথম ঘটনা বা দুর্ঘটনা যাই বলুন, তা হচ্ছে চুরির কেসটা, এবং দ্বিতীয় ঘটনা আপনার মেয়ের মিসিং হওয়াটা। ডিউটি অফিসারের সামনে বসে জিডি করাচ্ছিলেন প্রফেসর পঙ্কজ শীল। প্রশ্নটা শুনে তিনি ঘাড় নেড়ে জবাব দিলেন। ভদ্রলোক সত্যি ভেঙে পড়েছেন। আপনাকে আর কি বলবো, অধ্যাপক মানুষ, তাও মৈত্র সাহেবের ক্লাসমেট। অবাক হচ্ছি, বাড়িতে একটা চুরি হয়ে গেল, পুলিশ স্টেশনে একবার ইনফর্ম পর্যন্ত করলেন না। হ্যাঁ, না মানে আসলে আসলে চোর এসেছিল ঠিকই, জিনিসপত্র ওলঢালও হয়েছিল, তবে তবে মানে ওই কিছু চুরি যায়নি দেখে কথাটা শেষ না হতেই কাশতে শুরু করলেন প্রফেসর পঙ্কজ শীল। ডিউটি অফিসার অতনু বক্সী তাড়াতাড়ি করে ক্লাসটা এগিয়ে দিলেন। জল খেয়ে ভদ্রলোক একটু ধাতস্থ হতেই সুতনু বক্সী মিসিং মেয়েটির ফেসবুক লিঙ্ক চেয়ে নিলেন। টিনেজ মেয়ে, এদের ফেসবুক ঘাঁটলে অনেক ক্লু পাওয়া যাবে। সুতনু বক্সী আশ্বস্ত করে বললেন, আপনি বাড়ি ফিরে যান নিশ্চিন্তে। শহরে অপহরণের কোনো কেসের খবর আমরা গত 24 ঘন্টায় পাইনি, তবে ব্যাপারটা অন্য কিছু হতে পারে। দেখুন, মেয়েটির স্বেচ্ছায় চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। গাড়িতে উঠে প্রথমেই পঙ্কজবাবু বাড়িতে ফোন করে দিলেন। ধৃতি চিন্তায় আছে। তারপরে বাকিটা পথ ভাবতে শুরু করলেন রায়ার কথা। রায়া এবং পুপেকে নিয়ে তাদের খুশির সংসার। কদিন আগেই মেয়েটা 18 বছর কমপ্লিট করলো। আত্মীয় বন্ধু বান্ধবদের নিয়ে ঘরোয়া অনুষ্ঠানে খুব মজা করেছিল সবাই মিলে। রায়া তো সেদিনও ওর বন্ধু বান্ধবদের নিয়ে খুব খুশি ছিল। কেক কেটে সব থেকে আগে ওর পাপাকে খাইয়েছিল। তারপরে বন্ধুদের সঙ্গে নাচ গান এবং নানান গেমসে মেতেছিল। এই বয়সেও রায়া খুব কর্তব্য সচেতন। এত কিছুর মাঝেও ঠিক পুপেকে লক্ষ্য রাখছিল। নিজের হাতে সেদিন খাইয়ে দিয়েছিল পুপেকে। মেয়েকে নিয়ে ওদের দুজনের ভীষণ গর্ব। সেই মেয়েই নাকি জন্মদিনের পর থেকে একটু একটু করে বদলে যাচ্ছিল। তার চোখে অবশ্য এইসব ধরা পড়েনি। ধৃতি রোজ রাত্রে বলতো, বিশেষ করে ওই চুরির ঘটনার পরদিন থেকে আরও বদলটা ঘটেছিল। একদিন নাকি পুপে ওর দিদির কাছে কিছু একটা আবদার করতে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল, এবং ধাক্কাটা এতই জোরে ছিল যে ধৃতির সময় মতো এসে না পৌঁছলে পুপে মেঝেতে মুখ থুবড়ে পড়ত। পঙ্কজবাবুর আফসোস হয়। ধৃতি কিন্তু তাকে ইঙ্গিত দিয়ে বলেছিল বারবার, তিনিই গুরুত্ব দেননি।
ধৃতির কথা একটু কানে নিলে আজ এই বিপর্যয় এড়ানো যেত। মেয়েটি কোথায় কি অবস্থায় আছে কে জানে। কথাটা ভাবতেই ওই শক্ত মানুষটার চোখেও জল এসে গেল। শুকনো মুখে ধৃতি পঙ্কজবাবুর ফেরার অপেক্ষা করছিল। ওর কোলে মাথা রেখে পুপে ঘুমিয়ে পড়েছিল। গাড়ির শব্দ হতেই সে সব থেকে আগে বারান্দায় ছুটে গেল। রাত 12টা বাজে। অন্যদিন এই সময় শিলভিলাতে শুধুমাত্র বাগানের লাইটগুলো জ্বলে। আজ পুরো বাড়িটাই আলোয় আলোকিত হয়ে রয়েছে। পাপা, দিদিয়া আসেনি? এক বুক আশা নিয়ে পুপের সামনে এসে দাঁড়িয়েছে। ওর পিছনে ধৃতি এবং জবাদি। কেঁদে কেঁদে ধৃতির চোখ মুখ বসে গিয়েছে এর মধ্যে। মেয়েদের এই এক সুবিধা, কেঁদে কেটে নিজেকে হালকা করে নিতে পারে, কিন্তু পুরুষ মানুষের বুকে চেপে বসে থাকা পাথরের ভার হালকা করার কোনো উপায় নেই। ধৃতির সঙ্গে আসার পথেই ফোনে কথা হয়েছে, তাই আসল পরিস্থিতিটা সে জানে। কিন্তু পুপের যা বয়স, স্বাভাবিকভাবেই তাকে সবটা জানানো হয়নি। সেই জন্য ছেলেটা আশা করে বসে আছে ওর দিদিয়ার জন্য। পাপার উপরে তার অসীম বিশ্বাস। পাপাকে তার শক্তিমানের চেয়ে একটুও কম মনে হয় না। পাপা ঠিক দিদিয়াকে খুঁজে নিয়ে আসবে, এই আশাতেই সে গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে। পঙ্কজবাবু 7 বছরের ছেলেকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, এই এই পুপেকে খাইয়ে দিয়েছো তো? খেতে কি আর চায়? কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে একটা রুটি দুধে ভিজিয়ে খাইয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, তুমি খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দাও। পাপা, দিদিয়া? দিদিয়া ফ্রেন্ডের বাড়িতে আছে বেটা, কাল দুপুরে বা বিকেলের মধ্যে চলে আসবে। ছোট্ট পুপের মুখে যেন আলো জ্বলে উঠল। এইটুকু আলোর বড্ড দরকার ছিল, তাই মিথ্যার আশ্রয় নিলেন পঙ্কজবাবু। হাত মুখ ধুয়ে সোফায় বসে একটা সিগারেট টানছিলেন। ধৃতি দুবার জিজ্ঞেস করে গেছে যে খেতে দেবে নাকি। মেয়েটা কোথায় কিভাবে আছে, এই অবস্থায় কি আর খাবার মুখে তোলা যায়? না খেলে লড়বেটা কিভাবে? মেয়ে তো আর হেঁটে হেঁটে কাল বাড়ি ফিরে আসবে না। কাল আমাদেরই দৌড়ঝাঁপ শুরু করতে হবে। আমি আমি খাবার দিচ্ছি, টেবিলে এসে বসো। সামান্যই আয়োজন, ওবেলার বেঁচে যাওয়া ডাল, সঙ্গে ভাজা আর রুটি। মুখ নামিয়ে নিঃশব্দে খেয়ে যাচ্ছিল ধৃতি। ও এখন অনেকটাই সংযত, কিন্তু পঙ্কজবাবু নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। অর্ধেক খাবার ফেলে রেখেই তিনি উঠে গেলেন। রাত্রে শুয়ে শুয়ে ধৃতিকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন রায়া কখন উঠেছে, কি খেয়েছে, কখন বেরিয়েছে। ইতিমধ্যে অনেকবার শুনেছেন, তবুও আবার শুনতে চাইলেন। কে জানে কোথায় কি বাদ পড়ে গেছে। অত ভিড়ের মাঝে হয়তো বলতে ভুলে গেছেন। ধৃতি পাশ ফিরে শুলো স্বামীর গা ঘেঁষে, তারপর বলতে শুরু করল। অন্যদিনের মতোই রায়া ঘুম ভাঙার পরে বাগানে হাঁটছিল, তবে একটু যেন অন্য মনস্ক ছিল। ধৃতি দোতলায় বসে চা খেতে খেতে মেয়েকে দেখছিল। একটু কি রোগা হয়ে গেছে? পরীক্ষা এগিয়ে আসছে, হয়তো পড়াশোনার চাপ বেড়েছে, সেই জন্যই রোগা হয়েছে। হাঁটতে হাঁটতে বাগানের একদম শেষ প্রান্তে চলে গিয়েছিল রায়া। দেওয়ালের কাছে ওই ঝুপসি মতো যে গাছটা রয়েছে, তার নিচে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপর যখন হাঁটতে হাঁটতে ফিরে আসছিল, ধৃতি স্পষ্ট দেখেছিল ওর ঠোঁট নড়ছে। ভালো করে দেখার জন্য ও বারান্দায় ঝুঁকে দাঁড়িয়েছিল। কানে ইয়ারফোন লাগিয়ে গোপনে কি কথা বলছে মেয়ে? হ্যাঁ, গোপন। ঠিক এই শব্দটাই ভেবেছিল ধৃতি। আসলে তার মেয়ে তো ফোনে কোনোদিন চাপা গলায় কথা বলে না। বন্ধুদের বয়ফ্রেন্ডের গল্প এত জোরে আলোচনা করে যে ওর বন্ধুরা রেগে যায়। ধুর রায়া, এত গাগ গাগ করলে কিছু বলবো না তোকে। আন্টি আঙ্কেল জেনে গেলে আমাদের বাড়িতে খবর চলে আসবে। কিন্তু রায়ার কানে ইয়ারফোন ছিল না। তবে
ধৃতি এতটা বলেই থেমে গেল। ওর গলাটা ধরে এলো। তবে তবে কি ধৃতি? না না, লুকিও না, সবটা সবটা বলো প্লিজ, সবটা। ধৃতি যখন ঝুঁকে মেয়েকে দেখছিল, তখন রায়ার চোখে চোখ পড়ে যায়। প্রথমে সে থমকে দাঁড়ায়, ঠোঁটের নাড়াটা বন্ধ হয়ে যায়, কঠিন দৃষ্টিতে ধৃতিকে দেখে, তারপর হনহন করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তুমি কি কিছু বলেছিলে ওকে? আমি কি বলবো? না মানে বকুনি, শাসন, এই রকম কিছু? না তো, তেমন হলে তোমায় লুকাতাম নাকি? পুপেকে যেদিন ঠেলে দিয়েছিলে সেদিনও কিছু বলনি? দেখো, সেদিন আমার মারাত্মক রাগ হয়েছিল। ইচ্ছা যে হয়নি একটা থাপ্পড় মেরে সহবত শেখানোর তা নয়, কিন্তু কিন্তু জবাদের সামনে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইনি। পরে এ নিয়ে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি নিজেই ভাইকে কোলে বসিয়ে ড্রয়িং করাচ্ছে। ছেলে মানুষই ব্যাপার স্যাপার ভেবে আর ওর মধ্যে ঢুকিনি। মেয়েটা তার মানে কোনো কারণে আপসেট ছিল, তাই এমন কিছু করে ফেলেছে। বাদ দাও বাদ দাও, তারপরের ঘটনাটা বলো দেখি। হ্যাঁ, তারপর পুপে স্কুল চলে যাবার পরও ব্রেকফাস্ট টেবিলে এসে বসলো। দুধ কর্নফ্লেক্স খেয়ে নিজের রুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ পরেই রেডি হয়ে নেমে এসেছিল, পিঠে ব্যাগ ছিল আর হাতে একটা বড় পলি ব্যাগ। আমি সেদিকে তাকাচ্ছি, বুঝতে পেরেই রায়া বলেছিল, আজ ম্যাথ টিউশনের পর সায়নদীপার সঙ্গে প্রজেক্টের খাতাটা এক্সচেঞ্জ করব। সায়নদীপা অবশ্য জানিয়েছে ও নর্থ বেঙ্গলে মামাতো ভাইয়ের উপনয়নে গেছে। রায়ার সঙ্গে এরকম কথাই হয়নি। আর একটা কথা, রায়া লাল রঙের ড্রেস একদমই পছন্দ করে না, তাই ওর পরনে লাল ফ্রকটা দেখে চমকে উঠে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে, রাঙা মামির এনে দেয়া ফ্রকটা পরলি যে, লাল নাকি তুই পছন্দ করিস না? তো কাঁচরাগ করে মেয়ে জানিয়েছিল, পছন্দ তো বদলাতেই পারে। এই শেষ দেখা। আমি জিজ্ঞেস করতে বলেছিল খুব বেশি হলে ফিরতে 2 হবে, কিন্তু এখন তো রাত 2 বাজতে চলল। এখন মেয়ে কি আর ফিরবে না? পঙ্কজের বুকের মধ্যে ডুকরে কেঁদে উঠল ধৃতি। সুতনু বক্সী সাত সকালে যখন ফোনটা করেছিল, শীল দম্পতি আশার আলো দেখেছিল। মেয়েটাকে খুঁজে পাওয়া গেল তাহলে? আবার আশঙ্কায় বুকটা কেঁপেও উঠেছিল, যদি কোনো খারাপ খবর হয়। সাত সকালে বিরক্ত করার জন্য সরি মিস্টার শীল। আচ্ছা, আমার কিছু অ্যাকচুয়ালি ইনফরমেশন চাই। আপনার মেয়ে কোথায় কোথায় টিউশন যেত, সেসব অ্যাড্রেস আর ক্লোজ বন্ধুদের গার্জেনদের ফোন নাম্বার কাইন্ডলি আমাকে এগুলো টেক্সট করে দিন। আর আজ প্লিজ বাড়িতেই থাকুন। 12টার দিকে আমি আপনার বাড়িতে যাব। কাজের লোক সহ সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবো। কাজের লোকদের কিন্তু থাকতে বলে দেবেন। শেষ রাতে ধৃতির চোখ দুটো একটু লেগে এসছিল। ঘুম চোখে ও পঙ্কজবাবুর মুখের দিকে তাকিয়ে আছে। ফোনটা রেখে পঙ্কজবাবু সবটা জানালেন। ধৃতি পাথরের মূর্তির মতো কিছুক্ষণ বসেছিল, তারপর ধীরে ধীরে উঠে বাইরে গেল। একটু পরেই 2 কাপ লিকার চা এনে বারান্দায় মুখোমুখি বসল ওরা। একটু একটু করে ভোর হচ্ছে। নরম আলোয় মোড়া পৃথিবীটাকে দেখতে দেখতে তার মনে হচ্ছিল এই পৃথিবীতে কখনো কোনো দুঃখ থাকতেই পারে না। নিস্তব্ধতা ভেঙে পঙ্কজবাবু প্রশ্ন করলেন, ওর ওর কি কোনো অ্যাফেয়ার ছিল? না মানে এই বয়সে এমন তো হতেই পারে, হয়তো এমন কেউ যাকে আমরা মেনে নিতাম না। দেখলে না, টুটুদির মেয়েটা কলেজে পড়তে পড়তে ওই সবজিওয়ালার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করে পালিয়ে গেল। মুখটা শুকিয়ে গেল ধৃতির। পুলিশ অফিসারটিও তো কল করে তেমনই ইঙ্গিত দিয়েছেন পঙ্কজবাবুকে। তার মেয়ে তো মাসখানেক আগে 18 বছর কমপ্লিট করেছে। আইনের চোখে সে এখন সাবালিকা।
হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? উত্তরটা দাও। না, কোনোদিন মনে হয়নি তেমন কিছু ব্যাপার গ্রো করছে। আর আর কি যাতা বলছো, রায়া তেমন মেয়ে নাকি? পঙ্কজবাবু পুরোপুরি আশ্বস্ত হতে পারলেন না, তবুও সাময়িক একটা প্রলেপ লাগিয়ে নিলেন ক্ষতবিক্ষত মনে। ঠিক 12টার সময় সুতনু বক্সী একজন তরুণ অফিসারকে নিয়ে ঢুকলেন ভিতরে। ধৃতি আতিথেয়তা করতে ব্যস্ত হলে তিনি থামিয়ে দিলেন। সবাইকে বসার ঘরে বসতে বললেন। পুপেকে এইসব কাজে রাখা খুব একটা যুক্তিসঙ্গত হবে না, সেই মনে করে তিনি ধৃতিকে বললেন, ম্যাডাম, আপনার পুত্রকে একটু আলাদা রাখার ব্যবস্থা করা যাবে কি? জবাদি ততক্ষণে কাঁচের গ্লাসের শরবত আর প্লেটে মিষ্টি নিয়ে ঢুকছে দেখে অফিসারটি জবাদিকে জিজ্ঞেস করলেন, আপনি? বাবু, এ বাড়িতে আমি বহুদিন কাজ করি। রায়া দিদিমণিকে আমি তো কোলে পিঠে মানুষ করেছি। সুতনু বক্সী ধৃতিকে বলেন জবাদির কাছে ছেলেকে রাখতে। সবার সঙ্গে কথা বলার পর জবাদিকে ডেকে নেবেন। প্রথমেই দুই অফিসার কথা বলতে শুরু করলেন দারোয়ান কাম মালির সঙ্গে। মালি সুকুমার পারুই, তার বয়স আন্দাজ 54 কি 55 হবে। ভীত সন্ত্রস্ত চাহনি নিয়ে সে এসে বসল মেঝেতে দুই অফিসারের সামনে। এ বাড়িতে কতদিন কাজ করছো? তা বাবু 10 বছর হতে চলল। এখানেই থাকা হয়? হ্যাঁ বাবু, আমাদের দেশের বাড়ি বর্ধমানের গ্রামে। এই বাড়িতেই থাকি, খাই। তা মালি না দারোয়ান, কোন কাজটা করতে তোমার বেশি ভালো লাগে? আগে বাংলা বুঝতে পারো না? পুলিশের ধমকে চমকে উঠে সুকুমার পারুই তাড়াতাড়ি জবাব দেয়, আগে গাছের যত্ন করতেই বেশি ভালো লাগে। সে তো বোঝাই যাচ্ছে। দারোয়ান পোষা থাকা সত্ত্বেও না হলে চুরি হয়? লোকটার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। এই ভয়টাই পাওয়াতে চেয়েছিল সুতনু বক্সী। তিনি কয়েক পলক সুকুমার পারুইকে দেখে অন্য প্রসঙ্গে চলে গেলেন। দিদিমণির সঙ্গে তোমার কথাবার্তা হতো? দিদিমণি তো খুব মিশুকে। আসা যাওয়ার পথে আমাকে দেখে হাসে, কখনো বলে আজ বিকেলে একটা ফুলের তোড়া বানিয়ে রাখবে, আমার বন্ধু আসবে, ওকে দেব। কাল থেকে দিদিমণিকে পাওয়া যাচ্ছে না, সেটা জানো তো? মাথা নাড়ে সে। সঙ্গের অফিসার এবার প্রশ্ন করলেন, তুমি এবার যাও, দিদিমণি সম্পর্কে কোনো কথা মনে পড়লে আমাদের জানিও। আমরা ঘণ্টাখানেক এখানে আছি। একে একে পঙ্কজবাবু এবং ধৃতির সঙ্গে কথা বলে নতুন কিছুই তথ্য উঠে এলো না। একই বার্থডে পার্টির পর থেকে ওর মুড সুইংয়ের ব্যাপারটা ছাড়া। অফিসারটি প্রশ্ন করলেন, সেদিনের অনুষ্ঠানে নতুন কেউ এসেছিল? না, সবাই অনেক দিনের পরিচিত। কয়েকজন কাছের বন্ধু আর নিকট আত্মীয়দের নিয়েই আমরা সেলিব্রেট করি। আচ্ছা ঠিক আছে, আপনারা অন্য ঘরে গিয়ে বসুন। আপনাদের ছেলেটিকে একটু দিয়ে যান। ও ও ও তো 7 বছরের একটা বাচ্চা। ও আর কিভাবে আপনাদের হেল্প করবে? পঙ্কজবাবুর কথাকে আমল না দিয়ে সুতনু বক্সী বললেন, বাচ্চা বলে ওকে আন্ডার এস্টিমেট করবেন না। কে বলতে পারে, ওর মুখ থেকে এমন কিছু জানতে পারলাম যা আমাদের তদন্তের জন্য খুব কাজে লেগে গেল। পুপে এসে সোফার এক কোণে চুপটি করে বসল। ইউনিফর্ম পরে থাকায় পুলিশ বলে চিনতে অসুবিধা হয়নি মানুষ দুটোকে। সুতনু বক্সী কালকেই কথায় কথায় জেনে নিয়েছিলেন মিস্টার শীলের ফ্যামিলি মেম্বারের কথা, তাই প্রস্তুত হয়েই এসেছিলেন। পকেট থেকে একটা ডেয়ারি মিল্ক বার করে এগিয়ে দিতেই হাসি ফুটে উঠল পুপের মুখে। সহজ হয়ে বসল সে। তা তোমাকে কি বলে ডাকবো? আমার নাম শাগনিক শীল, সবাই পুপে বলে ডাকে, তোমরা পুপে বলতে পারো। বেশ বেশ। তা পুপে বাবু, তোমাকে তোমার দিদি কতটা ভালোবাসে? দিদিয়া? বুদ্ধিমান দুই অফিসার বুঝে নিলেন রায়ার কথাও জিজ্ঞেস করছে। ওরা মাথা নাড়তেই পুপে বলে উঠল, দিদিয়া আমাকে খুব ভালোবাসে, তবে এখন খালি খালি বকে। দিদিয়া
কেমন যেন রাগই হয়ে যাচ্ছে। পুপে ঘর থেকে চলে যাওয়ার পরে জবাদের ডাক পড়ল। মানুষটি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে ঢুকে ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। বেতের মোড়াতে বসতে বললেও তিনি বসলেন না। তারপরে অফিসারদের সামনে মেঝেতে বসে পড়লেন। তুমি বলতে গিয়েও সুতনু বক্সির জিভটা আটকে যায়। ভদ্রমহিলাকে ঠিক কাজের মেয়ে বলে মনে হয় না। ব্যক্তিত্ব, চেহারা এবং সবকিছুই একটা দূরত্ব তৈরি করেছে। আচ্ছা, এ বাড়ির সঙ্গে আপনার কি কোনো আত্মীয়তা আছে? নিরীহ প্রশ্ন। অনেক সময় দুস্থ দূর সম্পর্কের আত্মীয়রা বেতনভোগ কর্মচারীর মতো শ্রম দিয়ে যায়। কিন্তু প্রশ্নটা শুনেই জবাদি চমকে তাকালো, যা অফিসারদের নজর এড়ায়নি। শাড়ির আঁচল দিয়ে মুখটা ভালো করে মুছে জবাদি উত্তর দিল, না, আত্মীয়তা কিছু নেই। পঙ্কজ দাদা বাবুর মা আর আমার মা একই গ্রামের মেয়ে। টাকার ফারাক থাকলেও দুজন দুজনের সই ছিল। আমি বিধবা হবার পর এখানে চলে আসি, আর পঙ্কজ দাদা বাবুর মা আমাকে এখানে নিয়ে আসেন। দাদা বাবু বলে সম্মান করে ডাকি, তবে বয়সে আমার থেকে দাদা বাবু একটু ছোটই। ক বছর আছেন এখানে? 30 বছর। আর আপনার সন্তান? না, দোজবরে বিয়ে হয়েছিল। স্বামীর আগের পক্ষের ছেলে পুলে থাকায় এ ব্যাপারে আগ্রহ দেখায়নি। শ্বশুর বাড়ি বা বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ আছে? প্রথম বাপের বাড়ির সঙ্গে ছিল, এখন কারুর সঙ্গে আর যোগাযোগ নেই। আচ্ছা, রায়াকে তো আপনি নিজের হাতে মানুষ করেছেন, তা মেয়েটা কেন বাড়ি থেকে চলে গেল বলতে পারবেন কিছু? সেটাই তো অবাক করছে। এত ভালো মেয়ে, মা বাবা ভাই বলতে অজ্ঞান, এমন একটা কাজ করবেই বা কেন? না 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 না, ও নিজে থেকে কোথাও যায়নি, কেউ ওকে ধরে নিয়ে গেছে। উঠতি বয়সের মেয়ে, কার না কার কুদৃষ্টি পড়েছে। ইদানিং মেয়েটাকে একটু পাল্টে যাচ্ছিল। জবাদি ভ্রু কুঁচকে যেন কিছু একটা ভাবল, তারপরে বলল, মেয়েটা কদিন ধরেই কি যেন খুঁজছিল। কোথায় খুঁজছিল একটু বলতে পারবেন? নিজের ঘরেই জামা কাপড়ের আলমারি, সুটকেস, পড়ার টেবিল, বইয়ের র্যাক, একদিন তো বিছানার গদি উল্টেও খুঁজছিল। আমি খাবার দিতে গিয়ে দেখে বললাম, কিছু কি হারিয়েছো? আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি। মেয়ে আমাকে পারলে ঠেলে ঘর থেকেই বের করে দেয়। আপনি শিওর শুধু নিজের ঘরে এই খোঁজাখুঁজিটা করেছে, অন্য কোনো ঘরে? না, আমার চোখে পড়তো। আর তাছাড়া ওর মায়ের সজাগ দৃষ্টি। জবাদিকে ছেড়ে দিয়ে মিস্টার এবং মিসেস শীলের সঙ্গে দুজন অফিসার রায়ার ঘরে গেল। অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। মেয়েলে জিনিসপত্র পরিপাটি করে গুছিয়ে রাখা, বইয়ের জায়গায় বেশ কিছু গল্পের বইও আছে, সবই ইংরাজি ভাষায়। হয়তো মেয়েটি কবিতা পড়তে ভালোবাসত। কবিতার বেশ কিছু বই ওর সংগ্রহে আছে। বারান্দা থেকে নেমে আসার সময় সুকুমার পারুয়ের মুখ দেখেই ওরা বুঝে গেলেন খবর আছে। মিস্টার এবং মিসেস শীলের কাছে বিদায় জানিয়ে লম্বা লম্বা পা ফেলে গেটের কাছে ওরা পৌঁছলেন। সুকুমারের পিঠে হাত রেখে গেটের বাইরে নিয়ে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, যেটা মনে পড়ছে চটপট বলে ফেল, হয়নি, কেউ জানবে না। সুকুমার বাড়ির ভিতরে একবার তাকিয়ে নিচু গলায় বলল, সেদিন বাইরে থেকে চোর আসেনি বাবু, এই দিদিমণি নিজেই সব ওলঢাল করছিল। আমি নিজের চোখে দেখেছি। ভোরের দিকে আমি বাড়ির ভিতরে শুতে গিয়েছিলাম, চাবি আমার কাছে থাকেই। সেদিন শরীরটা ভালো না থাকায় একটু আগেই
শুতে গিয়ে দেখি আওয়াজ হচ্ছে। পা টিপে টিপে দোতলায় উঠে দেখি এই কাণ্ড। আমি আবার পা টিপে টিপে নিচে এসে নিজের ঘরে শুয়ে পড়েছিলাম। খুব ক্লান্ত ছিলাম কিনা ওই শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছিলাম। শীলবাবুকে ঘটনাটা জানিয়েছিলে? না বাবু, কেউ বিশ্বাসই করতো না। ঠিক আছে, ভিতরে যাও তুমি। দুই অফিসার গাড়িতে বসা মাত্রই ড্রাইভার স্টার্ট দিল। তরুণ অফিসারটি জিজ্ঞেস করলেন, কিছু বুঝলেন স্যার? গন্ডগোল ওই বাড়ির মধ্যেই, আশা করি দুদিনেই সলভ করে ফেলতে পার। মোবাইলে এক মনে ভিডিও দেখছিল সহেলি। ম্যাম যে কখন ঢুকেছেন বুঝতেই পারেনি। ম্যামের ডাকে তাই চমকে তাকালো। এই রে, ম্যাম তো চেয়ার টেবিলের দিকে না গিয়ে তার বিছানার কাছে এগিয়ে আসছেন। এক্ষুনি শুরু হবে প্রশ্ন। সত্যি বলতে সহেলির একটু ভালো লাগছে না ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে কথা বলতে। ও শুধু প্রে করছে যেন রায়া তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। পুলিশ কাকুরা যেন তাড়াতাড়ি রায়াকে খুঁজে আনে। কি ব্যাপার, সহেলি এত আপসেট কেন? সহেলিকে বাঁচিয়ে দিল ওর মা। আর বলো না, পেপারে কদিন ধরে যে মেয়েটার নিখোঁজ হওয়া নিয়ে লেখালেখি চলছে, সে ওর খুব ভালো বন্ধু ছিল। বন্ধুর জন্য মেয়ে তো আমার নাওয়া খাওয়া ত্যাগ করেছে। মেয়ের মাথায় হাত রাখলেন সহেলির মা। সহেলি ম্যামের উপস্থিতি ভুলে গিয়েই আরেকবার কেঁদে ফেলল। পিয়াল দেখল এখন এই নিয়ে কথা বাড়ালে মেয়েটারও ভেঙে পড়বে। সশব্দে চেয়ারটা টেনে নিয়ে বসে তারপর গম্ভীর স্বরে বলল, চোখে মুখে জল দিয়ে এসো, আর তার আগে হোম টাস্কের খাতাটা আমাকে দিয়ে যাও। সহেলির মায়ের সঙ্গে পিয়ালের চোখে চোখে কথা হয়ে যায়। সহেলির মা মেয়ের সঙ্গে বেরিয়ে যান। তার মানে রায়া শীলের বন্ধু তার ছাত্রী। যে কেসটা নিয়ে পুলিশ ঘোল খেয়ে যাচ্ছে আপাতভাবে স্বাভাবিক ঘটনা। একটা মেয়ে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে এলো না। 3-4 দিন হয়ে গেল, চরচর করে মিডিয়ার টিআরপি বাড়ছে, কিন্তু মেয়েটার লাশ পাওয়া যায় না। আসে না কোনো মুক্তিপণের ফোন। তাহলে এ মেয়ে তো স্বেচ্ছায় চলে গেছে। এর বাইরে লোকজন আর কিছুই ভাবতে পারছে না। বৌমণিকে আজ একবার ফোন করতে হবে, বা সময় পেলে টুক করে একবার ঘুরেই আসবে। বৌমণি কি ভাবছে এই কেসটা নিয়ে সেটাও জানতে পারবে। সহেলি এখন একটু ধাতস্থ। গ্রামার বইটা খুলে আগের দিনের পড়াগুলো চোখ বোলাচ্ছিল। পিয়াল হোম টাস্কের খাতাটা দেখতে দেখতে আর চোখে সহেলিকে একবার দেখে নিল। পড়াশোনায় খুব সিনসিয়ার সহেলি, কিন্তু আজকে খুব সাধারণ একটা ভুল করে বসেছে। সামনে এক্সাম, নিজেকে না সামলালে তো মুশকিল। লাল কালি দিয়ে ভুলগুলো আন্ডারলাইন করে দিচ্ছিল পিয়াল। সহেলির চোখ এড়ালো না। এই বয়সের মেয়েদের মন খুব ভালো হ্যান্ডেল করতে পারে পিয়াল। সরি ম্যাম, আসলে এই বছরে নিজের সিলেবাসের চাপ একটু কম থাকায় 3টে টিউশন ধরেছে সে। 3টে মেয়ে সহেলির বয়সের কাছাকাছি। খাতাটা বন্ধ করে পিয়াল নরম গলায় বলল, আজ পড়াশোনা নয়, আজ বরং তোমার ফ্রেন্ডের গল্প শোনাও। জানো তো, কষ্ট শেয়ার করলে কমে যায়। মাকে বড্ড ভয় পায় সহেলি। পড়া বাদ দিয়ে ম্যামের সঙ্গে গল্প করলে মা বকবে যে। পিয়াল ব্যাপারটা বুঝতে পেরে বলে, মা এলে মাকে বুঝিয়ে বলবে, তুমি রায়ার কথা বলো। সহেলির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। রায়ার সম্পর্কে অনেক কথাই তো বলা যায়, পড়াশোনাতে যেমন তেমনই সুইমিংয়ে। এবং ইদানিং মোবাইলে দারুণ দারুণ ছবি এঁকে সবাইকে চমকে দিচ্ছিল। পুজোর আগেই তো তারা স্কুল থেকে দার্জিলিং গিয়েছিল এক্সকারশনে। সবাই মিলে ভীষণ মজা করেছে। ইথেনা ম্যাম খুব স্ট্রিক্ট। ম্যামকে নানানভাবে বোকা বানিয়ে
ওরা কিভাবে নাস্তানাবুদ করেছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই সহেলি মোবাইলটা খাটের ওপর থেকে তুলে নিয়ে একটা ভিডিও ক্লিক করে বলে উঠল, রায়া দুর্দান্ত ডান্সও করতো, দেখুন ম্যাম ওর বার্থডেতে কেমন ডান্স করছিল। এই সুযোগের অপেক্ষায় ছিল পিয়াল। মন দিয়ে ভিডিওটা সে দেখতে থাকে। পার্টির মধ্যমণি যে রায়া, তা কদিন নিউজ পেপার আর টিভিতে ছবি দেখেই বুঝতে পেরেছে। পিঙ্ক কালারের একটা লং ফ্রক পরেছে, গায়ের রং শ্যামলা হলেও মুখখানা ভীষণ শার্প। সমবয়সী মেয়েদের সঙ্গে হই হই করছে, তারপর নাচতে শুরু করলো। ওর সঙ্গে ওর বন্ধুরাও নাচছে। ওই যে এক ঝলক সহেলিকেও দেখা গেল হঠাৎ করে বন্ধুদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে। একটা লোক হাত নেড়ে ওকে ডাকছে। যে ভিডিও করেছে সে রায়াকে ছেড়ে বাকিদের ফোকাস করেছে। সহেলি বলে উঠল, শিট, এই লোকটাই আমাদের ডান্সটাকে স্পয়েল করে দিল একদম। লোকটাকে চেনো নাকি? ওদের রিলেটিভ? কে জানে, আমি তো আগে কখনো দেখিনি। আচ্ছা ম্যাম, কেন বলুন তো? তারপরে কিছু মনে পড়ে যাওয়ায় সহেলি বলল, হ্যাঁ, ওই লোকটার কাছ থেকে আসার পর থেকেই রায়ের মুড অফ হয়ে গিয়েছিল। আমি, সায়নদীপা, কুহু আমরা বারবার জিজ্ঞেস করতেও কিছু বলেনি। পরে অবশ্য বলেছিল লোকটা ওর কাছে কিছু একটা ব্যাপারে খোঁজ করছিল। কিসের ছবি জানো কিছু? না না, ও এ ব্যাপারে কিছু বলেনি। আমিও তো ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ম্যাম, বলছে আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন? পিয়াল নিজেকে সামলে নিল, বুদ্ধি করে বলল, আমার খুব চেনা মনে হচ্ছে লোকটাকে। আমাদের বাড়িতে মনে হয় একবার এসেছিল। তুমি ভিডিওটা সেন্ড করবে আমায়? মা বাপিকে জিজ্ঞেস করে দেখতাম তাহলে। সহেলি আর প্রশ্ন করেনি, সঙ্গে সঙ্গে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে ওকে। সহেলিদের বাড়ি থেকে যখন বেরিয়ে এলো, দিনের আলো তখন কমে এসেছে। রিস্টো আছে একবার টাইমটা দেখে নিল। বৌমণিকে কি একটা ফোন করবে, নাকি না বলেই পৌঁছে যাবে সে? অনেকদিন পরে ও বাড়িতে যাচ্ছে। তিতলির জন্য কিছু একটা নিয়ে যেতে হবে। সামনে একটা কেক শপ দেখে সেখানে ঢুকে পড়ল পিয়াল। শঙ্খিকা মন দিয়ে ট্যাবে কিছু একটা লিখছিল। পিয়াল ঢুকতেই চোখ তুলে তাকিয়ে বলল, আয় আয়, তোর কথাই ভাবছিলাম, আজ তোকে ফোন করতামই একবার। কথাটা শুনেই পিয়ালের বুকের রক্ত ছলাৎ করে উঠল। তার মানে কোনো ভালো কেস এসেছে, নাকি সে যা মনে করছে সেইটাই? অনেকদিন পরে সে এলো এই বাড়িতে। বৌমনির ঘাড় পর্যন্ত চুল ঈষৎ লম্বা হয়েছে, আলগা একটু মেদও জমেছে শরীরে। বোঝাই যাচ্ছে ল্যাদ খেয়ে জীবন কাটাচ্ছে। তো ভালো লাগে না। কাজ শেষ করে বৌমনি বলল, একটু বস। হ্যাঁ, তিতলির ড্রয়িং স্যার এসেছেন, একটু দেখে আসি চা কফি কিছু নেন কিনা। বাই দ্য ওয়ে, তুই কফি নিবি তো? বাহ, গতি প্রকৃতি বেশ সুবিধের মনে হচ্ছে। কাপের পর কাপ কফি খেতে খেতে বৌমনি রহস্যের চট খুলে ফেলে। একটু পরেই শঙ্খিকা ট্রেতে করে 2 কাপ কফি, ডিমের ভুজিয়া এবং কুকিজ নিয়ে এলো। কফি খেতে খেতে ননদিনীর ছটফটানিটা সে উপভোগ করছিল। পিয়াল যে অনেক আশা নিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে সেটা বুঝতে পেরে মনে মনে হাসছিল। এই অপেক্ষা বিরক্তিকর। পিয়াল কুকিজে কামড় দিয়ে বলে উঠল, ও বৌমনি, কেন ফোন করতে আমায়? কতদিন আসিস না বলতো? হ্যাঁ, তোমায় বলেছিলাম না 3টে টিউশন ধরেছি। তোর সেই 12-এ পড়া ছাত্রীটিকে পড়াচ্ছিস তো মন দিয়ে? সামনেই তো এক্সাম। হ্যাঁ, আজ তো ওর বাড়ি থেকেই। পিয়াল এবার বুঝে ফেলেছে, ক্ষুরোধার স্মৃতিশক্তি কিছুতেই মরছে ধরবে না। কবে স্কুলের নাম আর ক্লাস বলেছিল স্টুডেন্টদের, সব সেভ করে রেখেছে মাথায়। মস্তিষ্ক নাকি হার্ড ডিস্ক? এবারে পিয়াল সরাসরি জিজ্ঞেস করে বসে, তুমি কি রায়াশিলের কেসটা পেয়েছো? আমিও কিন্তু সে ব্যাপারেই এসেছি। কদিন ধরে নিউজ পেপার আর টিভিতে
মেয়েটার উবে যাওয়া দেখে মনের মধ্যে একটা তোলপাড় হচ্ছে। আজ যাকে পড়াতে গিয়েছিলাম সে রায়ার ক্লোজ ফ্রেন্ড। মেয়েটি এত ভেঙে পড়েছে, খুব কষ্ট পাচ্ছে জানো। সব থেকে বড় কথা, বয়সটাই এমন গোল মেরে নিজেরাই একটা ভয় টের পাচ্ছে। বন্ধুর সঙ্গে যা হয়েছে তাদের সঙ্গে তো হতে পারে, তাই ভাবলাম তোমার কাছে ছুটে আসি, একটু রিলিফ তো পাবো কিছুটা আলোচনা করে। শঙ্খিকা জানায় কেসটা তাকে দেওয়া হয়নি, লোকাল থানায় হ্যান্ডেল করছে। তাদের ধারণা খুবই ইজি কেস এটা। মেয়েটা চম্পট দিয়েছে কোনো প্রেমিকের সঙ্গে, যে কোনো মুহূর্তে ব্যাক করে আসবে। তবে লালবাজার থেকে ভুলু মামা ফোন করেছিল। শীল পরিবারের ঘনিষ্ঠ কেউ, ভুলু মামার সহকর্মী। তিনি চাইছেন শঙ্খিনী অ্যান্ড কোং যেন এই কেসটা দেখে। হুররে! লাফিয়ে উঠে পিয়াল বৌমনির গালে একটা চকাশ করে চুমু খেয়ে নিল। উফ, কি যে করিস! গাছে কাঁঠাল আর মুখে তেল। এখন থেকে এত লাফাস না তো, বরং আজ রাত্রে থেকে যা, পুরো ব্যাপারটা নিয়ে অ্যানালিসিস করা যাবে। পিয়াল রাজি হয়ে গেল। ওর কয়েক সেট ড্রেস এবং নাইট ড্রেস এই বাড়িতেই রাখা থাকে। তিতলি এতক্ষণে ছাড়া পেয়েছে। পিপিকে এতদিন পরে দেখে প্রথমেই মেয়েটা অভিমানে ঠোঁট ফোলালো। তারপরে কেক এবং চকলেট পেয়ে তার মুখে হাসি ফুটল। নতুন কি কি ড্রয়িং সে শিখেছে সব পিপিকে দেখাতে ব্যস্ত হয়ে পড়ল। শঙ্খিকা এই ফাঁকে কিচেনে ঢুকল টুকটাক রান্নার ইনস্ট্রাকশন দিতে নতুন রান্নার সহকারীকে। রাত্রি 4-5টা নিঝুম হতেই পিয়ালকে নিয়ে শঙ্খিকা বসল। রায়ার সম্পর্কে এই কদিনে যা রিসার্চ ওয়ার্ক করেছে সেগুলো শেয়ার করল। রিসার্চ ওয়ার্ক বলতে মিডিয়া থেকে যেটুকু জেনেছে সেটুকুই, তাছাড়া ব্যক্তিগত অভিমত। পিয়ালও আজ যতটুকু তার স্টুডেন্টের কাছ থেকে জেনেছে সেটা শেয়ার করল। কিছুদিন আগেই দার্জিলিংয়ের এক্সকারশন, বার্থডে সেলিব্রেশনে রায়ার স্বভাব নিয়ে যতটুকু জেনেছে সব বলল। এইসব আলোচনা করতে করতেই ভাইব্রেট মোডে থাকা শঙ্খিকার ফোনটা নড়ে উঠল। এত রাত্রে ভুলু মামা? তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো সে। হ্যাঁ মামা। সরি, এই সময় তোকে বিরক্ত করলাম। না না, আমি আর পিয়াল তো রায়ের কেসটা নিয়ে আলোচনা করছিলাম। গুড, পিয়ালিও হাজির। মারে, কালকে তোকে একবার শীল ভিলায় যেতে হবে। মিস্টার মৈত্রর বন্ধু প্রফেসর পঙ্কজ শীল একটু আগেই বারবার ফোন করে অনুরোধ করলেন। রাত হয়ে গেছে বলে তোকে আর ফোন করেনি, কাল সকালে কল করবে। থ্যাংক ইউ ভুলু মামা, মন থেকে এই কেসটা চাইছিলাম। একটা ওই বয়সী মেয়ের ওইভাবে হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারছি না কিছুতেই। আমার দৃঢ় বিশ্বাস পুলিশের ধারণা ভুল, মেয়েটির কোনো ভুল প্রেমিকও ছিল না। রাইট। ও, আর একটা কথা, লোকাল থানার যে অফিসার ইন্টারোগেট করছিল তোকে হেল্প করবে প্রয়োজনে, সে আজ একটা কথা জানালো। মেয়েটি নাকি নিজেই নিজের বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে। ওদের মালিকাম দারোয়ান কথাটা পুলিশকে গোপনে জানিয়েছিল। ওই লোকটিকে বাজিয়ে দেখিস একটু। ঠিক আছে ভুলু মামা, গুড নাইট। চোখ বড় বড় করে পিয়াল এতক্ষণ সবটা শুনছিল। ফোন রাখার পরে উত্তেজিত হয়ে লাফিয়ে উঠল সে। কেসটা তাহলে হাতে এলো। তিতলি ঘুমের ঘোরে এর মধ্যে একবার বলে দিয়েছে, তুমি আর কত গল্প করবে পিপি? না, আর রাত করা ঠিক হবে না। শঙ্খিকা পিয়ালকে শুতে পাঠিয়ে নিজের ট্যাবে দ্রুত কি যেন একটা নোট করে নিল। খুব সকালেই ঘুম ভেঙে গিয়েছে ওদের। শোয়ার ঘরের লাগোয়া একটা ছোট্ট ব্যালকনি আছে। পাথরের বাটিতে জল আর খাবার সাজানো পাখিদের জন্য। চেয়ারে বসে পিয়াল সেদিকেই তাকিয়েছিল। দু একটা অসীম সাহসী পাখি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দু এক দানা মুখে তুলেই ফুরুত করে পালিয়ে গেল। একজন তো আবার জলের বাটিতে বসে ডানা দুটো ভিজিয়ে নিয়েই উড়ে গেল। পিয়ালের বেশ মজা লাগছিল। ওর হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে শঙ্খিকা বলল, তিতলির নতুন শখ। পিয়াল ঘাড় মেঘিয়ে মিষ্টি করে হাসল।
তারপরে বলল, কাল তোমাকে একটা জিনিস দেখাতেই ভুলে গেছি জানো। এই ভিডিওটা ভালো করে দেখো, রায়ার বার্থডে পার্টির। ওই পার্টির পরই মেয়েটার মধ্যে অনেক পরিবর্তন এসেছিল। পুরোটা দেখে নাও, তারপর বাকি কথা বলছি। ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত চায়ে চুমুক দিতে ভুলে গিয়েছিল শঙ্খিকা। শেষ হতেই প্রশ্ন করল, ওই লোকটা কে রে? ওইভাবে সবার মাঝখান থেকে রায়াকে বের করে নিয়ে গেল। অপরিচিত কেউ, তবে রায়ার কাছে কিছু ছবির প্রসঙ্গ তুলেছিল। আমার স্টুডেন্ট এর বেশি কিছু বলতে পারলো না। রায়া বন্ধুদের কিছুই বলেনি। শিউরে উঠল শঙ্খিকা। সর্বনাশ, মেয়েটা কি খারাপ কিছু করে ফেলেছে? ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছে নাকি? হতেও পারে। ওদিকটা তো ভালো করে দেখেনি পিয়াল। তারপরেই বলে উঠল, আরেকটা কথা, রায়া অনেক কিছুতেই তুখোড় ছিল, বলতে গেলে মাল্টিটাস্কার। তবে রিসেন্ট নাকি আরেকটা হবি গ্রো করেছিল, মোবাইলে দারুণ ছবি আঁকতে শুরু করেছিল। শঙ্খিকার সব গুলিয়ে গেল। পুলিশ যতটা সহজ ভাবছে আদেও তা নয়। অনেকগুলো জট আছে, সবগুলো খোলা বেশ মুশকিল। তবে শঙ্খিকার ডিকশনারিতে অসম্ভব কিছুই নেই। চায়ে চুমুক দিতে দিতে পিয়াল তার বৌমনির প্রত্যয়ী মুখটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। হ্যাঁ, তার বৌমনি পারবেই। শীল দম্পতির সঙ্গে মামুলি দু একটা কথা বলার পরে শঙ্খিকা দুম করে জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না, আপনাদের দুই সন্তানের মধ্যে বেশ অনেকটা এজ গ্যাপ, তাই না? শোকেসের মধ্যে সাজানো সারি সারি বই, সব ইতিহাস ভিত্তিক। মিস্টার শীলের সাবজেক্ট মনে হয় হিস্ট্রি, তবে একেবারে নিচের র্যাকে অন্য বিষয়ের দু একটা বইও আছে। সাবজেক্টগুলো বেশ ইন্টারেস্টিং। পিয়াল খুঁটিয়ে খুঁটিয়ে বইয়ের সম্ভার দেখছিল। শঙ্খিকার কথায় চমকে উঠে ঘাড় ঘোরালো সে। যা বাবা, এরকম সিলি প্রশ্ন কেউ করে? রহস্যানুসন্ধানী বলে তাদের কেউ পাত্তা দেবে? আর একেবারে পাড়া চালাচালি করা টিপিক্যাল গৃহবধূ মার্কা কৌতূহল প্রকাশ হয়ে গেল এই প্রশ্নটাতে। পিয়ালকে অবাক করে দিয়ে মিস্টার শীল উত্তর দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই জবাদি একটা ট্রেতে করে কফি আর হালকা স্ন্যাক্স নিয়ে এসে ঢুকল। পুপে একপাশে বসে মনোযোগ দিয়ে ভিডিও গেম খেলছিল। জবাদি তার হাতে একটা ফ্রুট জুসের সিরাপ ধরিয়ে দিল। মহিলাকে পিয়ালের ভীষণ চেনা লাগছে। কোথাও যেন দেখেছে, কোথায় দেখেছে সেটা কিছুতেই মনে করতে পারছে না। পিয়ালি বইয়ের শোকেস ছেড়ে সোফার দিকে এগিয়ে আসার সময় লক্ষ্য করল শঙ্খিকাও এক দৃষ্টিতে জবাদের দিকে তাকিয়ে রয়েছে। শঙ্খিকার হাতের কফি মাগ তুলে দেওয়ার সময় জবাদিও যেন একটু কেঁপে গেল। এবারে শঙ্খিকা নেক্সট মিসাইলটা ছাড়ল। আপনি কি এবারের আত্মীয়? রায়া আপনার কে হয়? এবারের প্রত্যেকের সম্পর্কে ডিটেলস বৌমনির কাছে সকালেই চলে এসেছে। জবাদির পরিচয় তো তাদের জানা, তবুও এই প্রশ্নটাই কেন করল সে? আর ঠিক তখনই পিয়ালির মনে পড়ে গেল জবাদিকে কেন এত চেনা লাগছে। ধৃতিশীলের গলাটা অনাবশ্যক একটু কঠিন হয়ে উঠল। জবাদির সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক নেই, আমাদের বাড়িতে বহুদিন আছে। জবাদি ততক্ষণে পালাতে পারলে বাঁচে। শঙ্খিকা গলা চড়িয়ে বলল, এই যে আপনি কাছাকাছি থাকবেন, একটু পরেই আপনাকে ডাকা হবে। জবাদি ঘাড় নেড়ে বাইরে বেরিয়ে গেল। শঙ্খিকা ভিডিওটা শীল দম্পতিকে দেখাতে শুরু করতেই ওরা অবাক হয়ে জানতে চাইলেন এটা শঙ্খিকা কিভাবে পেল। এবার ওদের মুখে চোখে বেশ একটা সম্ভ্রম ফুটে উঠল। ঠিক যে জায়গায় অচেনা লোকটার এন্ট্রি দেখেছে সেখানে পজ করে দিল শঙ্খিকা। ওদের দিকে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করল, এই লোকটিকে চেনেন? দুজনেই একসঙ্গে বলে উঠলেন, জীবনে প্রথমবার দেখছি। এই কেটারার বা ডেকোরেটরদের লোকজন কেউ নাকি? তাদের কেউ হলেও রায়াকে ডাকবে কেন? সবকিছু তো মিস্টার শীল হ্যান্ডেল করছিলেন।
এখানেই তো প্রশ্ন ম্যাডাম। শঙ্খিকা এবার পুপেকে এক ঝলক দেখল। শান্ত বাচ্চা, অনিচ্ছা সত্ত্বেও সিরাপে চুমুক দিতে যাচ্ছিল। গলায় শুকিয়ে যাওয়া একটা দাগ, খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা। শঙ্খিকা ইশারায় ডাকলো তাকে। পুপে চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালো। ধৃতি অনুমতি দিতেই গুটি গুটি পায়ে শঙ্খিকার কোল ঘেঁষে সে দাঁড়ালো। এটা তোমার রায়া দিদির বার্থডে পার্টির ভিডিও। সবাই কেমন ডান্স করছে দেখো। তুমিও তো আছো দেখছি। এই তো তুমি। পুপের মুখে হাসি ফুটে উঠল। এই আন্টিটা বেশ ভালো। শঙ্খিকা ততক্ষণে পুপেকে কোলে তুলে নিয়েছে। এবার এই আঙ্কেলটাকে দেখো তো, চেনো কি না? এটা তো সেই পচা লোকটা। পচা কেন পুপে সোনা? দিদিয়ার সঙ্গে ঝগড়া করছিল। তুমি এসব জানলে কি করে? কই, আমাদের তো বলনি কিছু। ধৃতি অবাক হয়ে বলে ফেলল। শঙ্খিকা তাড়াতাড়ি ইশারা করে ধৃতিকে থামিয়ে দিল। তারপরে পুপে বলতে শুরু করলো। দিদিয়াকে লোকটা বলছিল, ছবিটা কোথায় রেখেছিস বল। দিদিয়া সামনে বলছিল, কিসের ছবি? আমার কাছে কোনো ছবি টবি নেই। সেদিন রাস্তাতেও একজন জিজ্ঞেস করলো, তারপর আজ বাড়িতে এসেও। এই, কে তুমি? ডাকবো পাপাকে? লোকটা তখন এক ছুটে পালিয়ে গেল। আর তোমার দিদিয়া কি করলো? দিদিয়া তো লোকটার পিছনে ছুটে যাচ্ছিল। তখন দিদিয়ার ফ্রেন্ডরা চলে এলো। এই, এসব কথা তুই আমাদের বলিসনি কেন? ধৃতি এবার নিজের টেম্পার কন্ট্রোল করতে পারল না। পুপে তো বকুনি খেয়ে ভয়ের চোটে কেঁদে কেটে একসা। এর মধ্যেই মালিকে ডেকে পাঠানো হলো। শঙ্খিকা সরাসরি সেদিনের চুরির ব্যাপারটায় ঠুকে গেল। শিলদম্পতি আরো একবার অবাক হলেন। মালি নতুন কিছু বলতে পারল না। পুলিশকে যতটুকু বলেছিল ততটুকুই। মালিকে বিদায় করে জবা দিকে ডাকা হলো। শঙ্খিকা স্পষ্টই জানিয়ে দিল একান্তে কথা বলবে। ভাবছিল ধৃতি আপত্তি করবে, কিন্তু সেও বিনা বাধায় বেরিয়ে গেল। লম্বা বারান্দা দিয়ে পুপেকে টেনে নিয়ে যেতে যেতে আবারও প্রশ্ন করল, তুই এত কিছু জানতিস, আমাদের বলিসনি কেন? বারে, তোমরা আগে জিজ্ঞেস করেছিলে নাকি? ঠান্ডা চোখে জবাদের দিকে তাকালো শঙ্খিকা। আপনাকে যা জিজ্ঞেস করব ঠিকঠাক উত্তর দেবেন। বেচাল আমি সহ্য করতে পারি না। কথাটা জবাদির মনোপুত হলো না সেটা বোঝাই যাচ্ছে। পাথরের মতো কঠিন মুখে শঙ্খিকার দিকে তাকিয়ে থাকলো। আপনি তো রায়াকে নিজের কোলে পিঠে করে মানুষ করেছেন, তাই না? হ্যাঁ, আপনি এ বাড়িতে কতদিন কাজ করছেন? প্রায় 30 বছর। তার মানে রায়া জন্মানোর 12 বছর আগে থেকে, তাই তো? হবে হয়তো। যখন এ বাড়িতে আসেন ফ্যামিলি মেম্বার কে কে ছিলেন? মাসিমা, দাদা বাবু আর বৌদিমণি। কথাটা বলে জবাদি থমকে তাকালো শঙ্খিকার দিকে, যেন মারাত্মক একটা ভুল করে ফেলেছে। শঙ্খিকা পরের প্রশ্নে চলে গেল। তার মানে আপনার বৌদিমণির বিয়ের অনেক দিন পরে সন্তান হয়েছে? এই প্রশ্নটা আমাকে করছেন কেন? এটা ফ্যামিলির ব্যাপার। দাদা বাবু আর বৌদিমণিকে জিজ্ঞাসা করুন। আপনি আমাকে ঠিক কি কি গোপন করছেন একটু বলবেন? রায়াকে কিন্তু আপনি ভালোবাসেন বলছেন, চান না মেয়েটা বাড়ি ফিরে আসুক? জবাদির চোখ দুটো ভিজে উঠল। আঁচলের খুঁট দিয়ে চোখ দুটো মুছে এসে মাথাটা ঝুঁকিয়ে বসে রইল। আপনি তাহলে কিছুই বলবেন না, তাই তো? আমি কিছুই জানি না আলাদা করে। যা সবাই জানে তার বাইরে কিছুই জানি না। কেন যে মেয়েটা। শঙ্খিকা পিয়ালকে ইশারা করতেই সে একটা কাগজে দ্রুত শঙ্খিকার ফোন নাম্বারটা লিখে জবাদির কোলে ফেলে দিল। শঙ্খিকা নিচু স্বরে বলল, আমি জানি আপনার অনেক কিছু বলার আছে আমার। যদি ইচ্ছে হয় ফোন করবেন। গাড়িতে স্টার্ট দিয়ে চোখ নাচিয়ে শঙ্খিকা প্রশ্ন করল,
কি কি বুঝলি? চুলটা একটু বড় হয়েছে শঙ্কিকার, আরো মার কাটারি লাগছে। বাহারি রোদ চশমাটা মাথার উপরে তুলে শঙ্কিকা এক্সিলারেটারে চাপ দিল। পিয়াল অস্ফুটে বলে উঠল, মার ডালা। ইয়ার কি হচ্ছে? এক লাইনে বল দেখি কি বুঝলি। যত কাণ্ড শিল ভেলাতে। বলিসনি। আচ্ছা শোন, এই কদিন আমাদের বাড়িতে থেকে গেলে টিউশন যেতে অসুবিধা হবে না তো? তোর অসুবিধা কোথায়? তবে এখন আমাকে হোস্টেলে যেতে হবে, সন্ধ্যেতে ও বাড়ি চলে যাব। আজ তিতলির বন্ধুর বার্থডে আছে, বালিগঞ্জ যেতে হবে, ফিরতে একটু দেরি হবে। তোকে একটা টাস্ক দিচ্ছি, সন্ধ্যেতে ওটা করে ফেলিস, রাত্রে বসে অ্যানালিসিস করা যাবে। শঙ্কিকা সতর্কভাবে রাস্তায় চোখ রেখে পুরো কাজটা পিয়ালকে বুঝিয়ে দিল। পিয়াল টু মাচ ইন্টেলিজেন্ট। অল্পতেই বুঝে গেল বৌমনি ঠিক কি বলতে চাইছে ওকে। হোস্টেলের সামনে ওকে নামিয়ে দিয়ে শঙ্কিকা বলে উঠল, রাত্রে দেখা হচ্ছে তাহলে। ঘুলঘুলি দিয়ে তেরচা একটা আলো এসে অন্ধকার ঘরটার মধ্যে রোজ এই সময় পড়ে। আলোটা প্রথমেই ঘুমন্ত রায়ার মুখের ওপরে কিছুক্ষণ থমকায়, তারপরে লাফিয়ে যায় মেঝেতে। আর ঠিক তখনই রায়ার ঘুমটা ভেঙে যায়। রোজকার মতো আজকেও ও বুঝতে পারে না যে ও কোথায় আছে, এত দুর্গন্ধ কোথা থেকে আসছে। নিজের শরীর থেকেই মলমূত্র মিশ্রিত গন্ধটা উঠে আসছে বুঝতে পেরে ও হরহর করে বমি করে দেয়। মলমূত্রের সঙ্গে যোগ হলো বমির গন্ধটা। বমি করছে শব্দটা পেয়েই মনে হয় ছনছন করে লোহার ভারী শিকলটা খুলে গেল। সেই লোকটা মুখ বাড়িয়ে একবার রায়ার দিকে দেখে নিয়ে হাঁক দিল, আরে চম্পাকলি, জলদি আজা। নামেই চম্পাকলি, আসলে ঘরে ঢোকে এক খুনখুনে বুড়ি। তবে বুড়ির গায়ে ভীষণ জোর। একা একাই রায়াকে তুলে পরিষ্কার করে ঢলঢলে একটা পোশাক পরিয়ে শুইয়ে দেয়। তারপরে গামলা এবং বালতি তুলে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই রায়া ক্ষীণ স্বরে বলে ওঠে, একটা জানলা অন্তত খুলে দাও। বুড়িটা হাসে না, কিন্তু ঠোঁট বেঁকিয়ে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে বলে, আর কতদিন মেয়েটা এখানে থাকবে রে? ওকে কি খালাস করে দেওয়া হবে নাকি বেঁচে দেওয়া হবে? বেঁচে দিলে তো মালিক বহুত পয়সা পাবে। দশা পেঁয়াজার মতো শরীর, সত্যি করে বলতো সারা রাত দরজার বাইরেই বসে থাকিস? চোখে দেখতে মোটে ইচ্ছে করে না নাকি? হ্যাঁ? বঙ্কু নামের লোকটা জিভ বের করে তার শুকনো ঠোঁটটা একটু চেটে নেয়, তারপরে চাপা গলায় থমকায়, अबे बुढ़िया, काम धंधा नहीं है क्या? भाग यहां से। বঙ্কু বলল বটে, কিন্তু মেয়েটাকে দেখে যে লোভ জাগেনি তা নয়। কিন্তু সে জানে মেয়েটিকে ছুঁলে মালিক জানে মেরে দেবে। জান সে জ্যাদা প্যারা কুছ নেই ভাই। রায়া চোখ বন্ধ করে শুয়েছিল। জেগে থাকলেই আবার একটা ইঞ্জেকশন পুশ করে দেবে ওরা। আর এই কাজটা করে বঙ্কু নয়, আরো একটা লোক। কদিন এখানে আছে তাও জানে না। সারা দেহে অজস্রবার ইঞ্জেকশন ফুটিয়েছে ওরা। কি চায় এই লোকগুলো? বারবার একটা ছবি, একটা নকশার কথা জিজ্ঞেস করে।
ছবিটা কোথায় লুকিয়ে রেখেছিস বল। এই অর্ধেক টুকরোটা না পেলে তোকে খুন করে আজ রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো। রায়া বুঝতে পারে না কোন ছবির কথা এরা বলে। এরা বলে মালিক যেদিন আসবে সেদিনই তার শেষ দিন। ঠিকঠাক উত্তর না দিলে ওকে কেটে টুকরো টুকরো করে কুকুরগুলোকে খাইয়ে দেওয়া হবে। আর বাইরে সেই মুহূর্তেই কুকুরগুলো হিংস্রভাবে ডেকে উঠল। রায়া জানে নিজস্ব চিন্তাভাবনা করার জন্য বরাদ্দ মাত্র অল্প কিছু সময়। এরপরেই আটার লুচি এবং মোটা মোটা হাতে রুটি আসবে, সঙ্গে আলুর তরকারি। খাওয়ার পরে আবার ইঞ্জেকশন। রায়া ভাবতে শুরু করল কিভাবে সে এখানে এলো। বার্থডের পরপর তার মুড অফ ছিল, সেই জন্য পাপা একদিন তাকে শপিং করতে নিয়ে গিয়েছিল। কথা ছিল শপিংয়ের পর পাপা জিওগ্রাফি টিউশনে তাকে ছেড়ে দিয়ে কলেজ চলে যাবে। কিন্তু কলেজ থেকে একটা কল আসায় তাড়াতাড়ি কলেজ যাওয়ার সিদ্ধান্ত নেয়। পাপাদের এক স্টুডেন্ট আগের দিন এক্সামে কপি করেছিল বলে এক্সাম ক্যান্সেল হয়েছিল। তারপরে মেয়েটি পুলিশ স্টেশনে গিয়ে প্রফেসরের বিরুদ্ধে ফিজিক্যাল হ্যারাসমেন্টের অভিযোগ এনেছে। রায়া পাপাকে বলেছিল বাস স্ট্যান্ডে ড্রপ করে দিতে, ও একাই চলে যাবে। তারপরেই বিপদটা এলো। দুপুরের ফাঁকা বাস স্ট্যান্ডে একটা লাল স্করপিও গাড়ি এসে থামতেই ও তাকিয়েছিল। একটা বয়স্ক লোক হাত নেড়ে ডেকে একটা ঠিকানা জিজ্ঞেস করতে চাইল, আর সে এগিয়ে যেতেই চোখের পলকে পরে অবশ্য বুঝেছিল লোকটা মোটেই বয়স্ক নয়, ছদ্মবেশ নিয়েছিল, চোখ বন্ধ হয়ে এসেছিল। হঠাৎ মনে হলো কি যেন ওকে দেখছে, কারুর গরম নিঃশ্বাস ওর মুখের ওপর পড়ছে। চোখ খুলে ফেলে রায়া, সামনে নিজেকে দেখে অবাক হয়ে যায়। মুখ, গলা, হাত, নিজেকে পুরোপুরি দেখতে পাচ্ছে রায়া। কতক্ষণ ঘুমিয়েছিল? ওরা এত বড় একটা আয়না রেখে গেল, ও তো টেরও পেল না। পরনে সেই লাল রঙের ফ্রকটা যেটা রাঙামামি সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিল, খুব অপছন্দের এই জামাটা। কিন্তু দিনের পর দিন একই জামা পরে থাকতে থাকতে আজ এটাই ভালো লাগছে। লাল ফ্রক পরা রায়া হেসে উঠল। বেশ কিছুক্ষণ হাসার পর থামল। রায়া বুঝতে পারছে না তার সঙ্গে সব কি হচ্ছে। সে তো হাসছে না, তাহলে আয়নার মধ্যে থাকা তার প্রতিবিম্বটা কেন হাসছে? সে কি তাহলে পাগল হয়ে যাচ্ছে একটু একটু করে? নিজের প্রতিবিম্বের দিকে আঙুল বাড়াতেই চমকে উঠল রায়া। অস্ফুটে বলে উঠল, কে তুমি? আমি রায়া, রায়া শীল। মিথ্যে কথা, রায়া আমি। তাই প্রমাণ করতে পারবে যে তুমি রায়া? কি পারবে? মেয়েটি বিশ্রীভাবে হেসে ওঠে। রায়া বুঝতে পারে না ওর ফ্রকটা ওই মেয়েটার কাছে গেল কিভাবে। কে এই মেয়েটা? হুবহু তার মতোই দেখতে। একটা সম্ভাবনার কথা ভেবে ও শিউরে উঠল। ওই মেয়েটা কি তার মতো দেখতে হওয়ার সুযোগ নিয়ে শিলভিলাতে ঢুকে গেছে? তাহলে তো মা, পাপা এবং পুপের খুব বিপদ। ছোট্ট পুপের কথা মনে পড়তেই ওর চোখ ফেটে জল আসতে চাইল। মেয়েটা সরু চোখ করে রায়াকে দেখতে দেখতে বলল, ঠিক ধরেছ, আমি এখন শিল ভিলার রায়া শীল। বাদ দাও, ছবিটার ব্যাপারে কতটা কি জানো চটপট বলে ফেলো। ছবিটা কিন্তু আমাদের চাই। ছবিটার সন্ধান প্রথমেই যদি দিয়ে দাও, বিপদের মধ্যে তোমাকেও কিন্তু পড়তে হবে না। কোন ছবি? বারবার তোমরা সবাই ছবি ছবি করে যাচ্ছ কেন? আমি সত্যিই জানি না কোন ছবির কথা তুমি বলছো। মেয়েটা একটা খুনে দৃষ্টিতে রায়ার দিকে তাকিয়ে থাকে। ভাবার সময় দিলাম, আমি আবার বিকেলে আসব। তখন যদি না বলো, আজ রাত্রে তোমার কপালে অবশ্যই দুঃখ আছে। বস আসবে আজ। টাটা। এত খারাপ অবস্থার মাঝেও রায়ার হাসি পেল। তার কপালে এর থেকে বড় দুঃখ আর কি বা থাকতে পারে?
মেয়েটা এই হাসিটা দেখে ভিতরে ভিতরে আরো ক্ষেপে গেল। একটা হিমশীতল দৃষ্টি ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল। ওর হাই হিলের খটখট আওয়াজটা মিলিয়ে যেতেই চম্পাকলির কথা ভেসে এলো। আরে পঙ্ক, যাওয়ার নাকি? হো এক মুখ চোখ একই রকম গরমটা দেয়। বঙ্কুও তাজ্জব হয়ে গেছে। মেয়েটাকে সকালে যখন কালো কাঁচ ঢাকা গাড়িটা থেকে নামিয়েছিল তখনই সে অবাক হয়ে গিয়েছিল। মেয়েটাকে দেখেই বঙ্কু আসল প্ল্যানটা বুঝে গিয়েছিল। বড়লোকের মেয়ের সঙ্গে পাল্টাপাল্টি করে একে মেয়েটার বাড়িতে ঢুকিয়ে দেবে মালিক, তারপরে দুজনে মিলে লুটে নিয়ে চম্পট দেবে। কিন্তু বঙ্কু একটা জিনিস বুঝতে পারছে না, সবাই মেয়েটাকে কি একটা ছবির কথা জিজ্ঞেস করছে কেন? এমনকি ইঞ্জেকশন দিতে এসে পরেশ ভাইও, সালা বহুত লাফরা আছে এই কেসটার মধ্যে। একে তো চড়ুয়া, তারপরে ছবি ছাপা। সালা সারা রাত জেগে বসে থাকতে হয় মশার কামড় খেতে খেতে। কুকুরের আওয়াজ শুনিয়ে মেয়েটাকে খাবারে দিলেও আসলে তো একটাও নেড়িও নেই ওখানে। রেকর্ড করা আওয়াজটা মাঝে মাঝে চালিয়ে দিতে হয় শুধু। বনে বনে পলাশ ফুটেছে, টুরিস্ট আসতে শুরু করেছে। টাইট পোশাক পরা সেক্সি মেয়ে দেখার সময়টা রাতে হারিয়া খেয়ে মাতাল হওয়ার সময়, তা না মাল সামলাও। মালিক আসুক, তারপরে ইস্পার উস্পার হবে একটা। শঙ্খিকা ভুলু মামার সঙ্গে ফোনে কথা বলছিল। ভুলু মামা নাকি বেশ কয়েকবার ওর ফোনে ট্রাই করেছিলেন। শঙ্খিকা পার্টিতে ছিল বলে প্রথমবার শুনতে পায়নি, বাকি দুবার ড্রাইভ করার কারণে রিসিভ করতে পারেনি। বাড়ি ফিরেই পিয়ালির জিম্মায় তিতলিকে দিয়ে ফোনটা করতে বসে। তিতলির হাত পা ধুইয়ে ড্রেস ছাড়িয়ে একটা সুতির নাইট স্যুট পরাতে পরাতে পিয়ালির কান সজাগ ছিল। তিতলির কথার ফুলছুরিতে তেমন মনোযোগ দিচ্ছে না দেখে তিতলি রিটার্ন গিফটটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পিয়াল শঙ্খিকার মুখোমুখি সোফায় বসল, কিন্তু যে আশায় বসল সে ঘুরে বালি। বৌমনি দাঁত দিয়ে নিজের ঠোঁটটা চেপে ধরে গভীর মনোযোগ দিয়ে কি যেন শুনছিল, আর মাঝে মাঝে শুধু হো হা করছিল। এর মধ্যে কিছু বোঝা যায় নাকি? তিতলিকে বরং ঘুম পাড়িয়ে দিক, কারণ ফোনটা শেষ হলে বৌমনি একটা শাওয়ার নেবে, তারপরে পিয়ালির হোমওয়ার্ক চেক করবে। তিতলি জেগে থাকলে বরং বৌমনির কাজ বাড়বে, আর তিতলিকে বললেই সে শুয়ে পড়বে নাকি? আজ না ফ্রাইডে নাইট, আজ তো সারা রাত থেকে গল্প করতে হয়। ওরে আমার পাকা বুড়ি রে। গালটা টিপে মিষ্টি ছানাটাকে নিয়ে বিছানায় শুতে গেল পিয়াল। তিতলির দাবি গল্প শোনাতে হবে। বেশিক্ষণ অবশ্য শোনাতে হলো না, সারাদিন হুটোপুটি করে বেশ ক্লান্ত ছিল তিতলি। একটু পরে ঘুমিয়ে গেল। শঙ্খিকার দীর্ঘ ফোন কল শেষ হয়েছে। টয়লেট থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে যত্ন করে তার নাইট ক্রিমটা মাখতে মাখতে বলল, তুই স্টাডি টেবিলে বস, আমি এক ফ্লাস্ক কফি বানিয়ে নিয়ে আসি। এক ফ্লাস্ক কফি যখন বলল তখন রাত জাগতে হবে। পিয়াল বুঝেই গেছে সে না জাগলেও বৌমনি রাত জাগবেই। দে তোর নোটবুকটা দে তো। দুটো কফি মাগ ভর্তি ট্রে আর ফ্লাস্ক টেবিলটার উপরে রাখতে রাখতে বলল শঙ্খিকা। পিয়ালির চোখ চলে গেল কফি মাগ দুটোর দিকে, একটা কমলা আর একটা লাল রঙের। একটা মাগে শঙ্খিকার ছবি আর একটাতে পিয়ালের। পিয়াল নোটবুক দেবে কি? হাঁ করে নিজের ছবি সহ কমলা রঙের কাপটার দিকে তাকিয়ে আছে। আরে অত অবাক হবার কি আছে? সেদিন একটা মলে এরকম বানিয়ে দিচ্ছিল, আমার কফি খাওয়ার সঙ্গী তো তুই, তাই একজোড়া বানিয়ে নিলাম। দে এবার। বৌমনির প্রসারিত হাতের দিকে দুরু দুরু বুকে নোটবুকটা তুলে দিল, তারপর সাহস করে জিজ্ঞাসা করেই ফেলল, ভুলু মামা কি বললেন? এনি প্রোগ্রেস? না রে,
এই কেসটা খুব অদ্ভুত। এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া গেল না। বড় লোকের মেয়ে খেয়াল খুশিতে কোথাও পালিয়ে গেছে, শখ মিটলে ঘরের মেয়ে ঘরে ফিরবে। এর মধ্যে আমার কাজ কোথায়? পুলিশ যা পারে করুক। ভাবছি তোকে নিয়ে 3-4 দিনে কোথাও একটা শর্ট ট্রিপে ঘুরে আসবো। কথা কটা বলেই শঙ্খিনী নোটবুকের উপরে ছুঁকে পড়ল। যা বাবা, এ কি বলছে বৌমনি? তার অভিধানে আনসলভড মিস্ট্রি বলে তো কিছু আছে নাকি? তারই ভুল হয়েছে জিজ্ঞেস করা। তাকে বলবে না বলেই এইসব আলতু ফালতু কথা বলছে। পিয়াল নিজের মোবাইলটা ঘাঁটাঘাঁটি করছিল। নিউজ ফিডে ভেসে আসা খবরগুলোতে চোখ বোলাচ্ছিল। আজকাল এত ফেক নিউজ ছড়াছড়ি যে কোনটাই বিশ্বাস করবে আর কোনটাই করবে না। মানুষ টোটালি হেল্পলেস। পিয়ালের নোটসগুলো দেখতে দেখতে শঙ্খিকার অভিব্যক্তি লক্ষ্য রাখছিল পিয়াল। শঙ্খিকার মুখ দেখে কখনোই ওর মন পড়া সহজ না জানে, তবুও শঙ্খিকা কফি মাগে চুমুক দিতে দিতে দেখছিল পিয়াল ঠিক দিকে এগিয়েছে। যে প্রশ্নগুলো নিয়ে সে ভাবছে সেগুলোই নোট ডাউন করেছে এবং গুরুত্ব বুঝে হাইলাইট করেছে মার্কার পেন দিয়ে। 1. জবাদি আসলে কি হাইড করতে চাইছে? এই পরিবারের সঙ্গে পূর্ব পরিচয়, প্রভুভৃত্য ছাড়াও কি অন্য কোনো সম্পর্ক আছে? 2. জবাদির মুখ এত চেনা লাগলো কেন? 3. ধৃতির বিয়ের 12 বছর পরে প্রথম সন্তান জন্মালো কেন? এতদিন কি ওরা বাচ্চা নিতে চায়নি? 4. 2 সন্তানের মাঝেও এতটা গ্যাপ কেন? 5. যখন মা বাবার যথেষ্ট বয়স হয়েছে সেখানে সেকেন্ড ইস্যু কি শুধুমাত্র বাই চান্স? 6. কোন ছবির কথা রায়াকে জিজ্ঞেস করা হয়েছিল? 7. জানা গেছে সে সম্প্রতি মোবাইলে ছবি আঁকতে শুরু করেছিল। তেমন কোনো ছবি কি? 8. নাকি দার্জিলিংয়ের কিউরিও শপে খেয়ালের বসে কিনে ফেলেছিল কোনো দুষ্প্রাপ্য ছবি? 9. মেয়েটি হঠাৎ করে নিজের বিপরীতধর্মী আচরণ করছিল কেন? এই যেমন ভাইয়ের সঙ্গে রুডনেস বা অপছন্দের পোশাক পরা। এবং 10. নিজের ঘরে রাত্রের অন্ধকারে সবাইকে লুকিয়ে কি খুঁজছিল সে? ছবিটাই নাকি অন্য কিছু? নোটবুক থেকে মুখ তুলে মুগ্ধ চোখে আদরের ননদিনীকে দেখল। বাহ, আবার মুগ্ধ করলি তুই। আমার মাথাতে যেটা আসেনি সেটা নিয়েও তুই ভেবেছিস। কথা বলতে বলতেই নোটবুকে বড় বড় করে শঙ্খিনী লিখে ফেলল। আমাদের এখন 2টো কাজ করতে হবে। 1. জবাদিকে চেপে ধরা। 2. দার্জিলিংয়ের ম্যাল রোডে এরকম অনেক কিউরিও শপ আছে, সেখান থেকে রায়া কোনো ছবি কিনেছিল কিনা সেটা খোঁজ করা। নিয়েছে খোঁজ। আমার স্টুডেন্ট সহেলিকে ফোন করেছিলাম। ও বলল ছবি শুধু রায়া কেন, ওদের গ্রুপের কেউ কেনেনি। বাকিদের সঙ্গে কথা বলেও একই কথা জানিয়েছে মেয়েটা। তাহলে এই ছবি ব্যাপারটা এলো কোথা থেকে? বাড়ির লোক জানে না, ওর বন্ধুরা জানে না। অদ্ভুত তো। শঙ্খিনী ভ্রু কুঁচকে ভাবছিল, তারপর একটু পরেই বলল, যা তুই শুয়ে পড়, আমি এখন একটু কাজ করব। শঙ্খিকার স্টাডি রুমটা বেডরুমের একটা এক্সটেনশন বলা যায়। মাঝে একটা কাঁচের পার্টিশন, বাহারি পর্দা দিয়ে ঘেরা। আলো জ্বালালেও বেডরুম থেকে টের পাওয়া যায় না। একটা স্টাডি টেবিল, 2টো চেয়ার, একটা লম্বা সোফা কাম বেড। পড়তে পড়তে বৌমণিকে অনেক সময় সোফার উপরে গড়িয়ে নিতে দেখেছে সে। আর আছে কিছু সাকুলেন্টের পট এবং অপরাধ বিজ্ঞানের কিছু বইপত্র। দরজার পর্দাটা ভালো করে টেনে দেয় পিয়াল। ঘুমন্ত তিতলি পাশের ঘরে শুয়ে আছে। একটু পরেই ওর চোখ লেগে এসেছিল। ঘুম ভেঙে গেল বৌমনির হালকা আওয়াজে। কেউ ফোন করেছে। চাপা গলায় বৌমনি 2-1 কথা বলতেই ফোন
ছেড়ে দিল। তারপরে ঘরে এসে জিজ্ঞেস করলো, জেগে আছিস? একটা গুড নিউজ আছে, জবাদি ফোন করেছিল, কাল দেখা করতে চায়। এই তো মেঘনা চাইতে জল গো, এবার তোমার তদন্তের কিছু সুরাহা হবে। আমি এতটা অপটিমিস্ট হতে পারছি না রে। জবাদি হয়তো পারিবারিক গোপন একটা কথা বলবে, সেটা আদেও মেয়েটিকে খুঁজে বার করতে সাহায্য করবে কিনা বুঝতে পারছি না। হোপ ফর দ্য বেস্ট বৌমনি। হ্যাঁ রে, ওই যে বাংলাতে বলে না, আশায় বাঁচে চাষা। নিজের রসিকতায় শঙ্খিকা নিজেই হেসে ওঠে। ঘুমের মধ্যে তিতলি পাশ ফিরে শুল। বৌমনি আবার নিজের কাজে ডুবে গেছে। পিয়ালের ঘুম আসছে না। জবাদি কি বলবে কাল? রায়ার জন্ম রহস্য, সেই রহস্য কি রায়াও জেনে ফেলেছিল কোনো ছবি দেখে? আর তাই কি সব ছেড়ে চলে গেছে কোনো অজানা ঠিকানায়? পিয়াল যেভাবে ভাবছে বৌমনিও ঠিক সেইভাবেই ভাবছে নাকি আদেও ব্যাপারটা এত সহজ না? ওবারের লোকজন সবসময় কি যেন একটা হাইড করে যাচ্ছে। ছবির ব্যাপারটা জেনেও কি হাইড করে যাচ্ছেন মিস্টার অ্যান্ড মিসেস শীল? কাল কি জবাদি এসব প্রশ্নের জট খুলতে সাহায্য করবে? হোপ ফর দ্য বেস্ট। পিয়াল তিতলিকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করল। বৌমনি এক মনে একটা বিদেশি জার্নাল পড়ছিল, অবশ্যই ক্রিমিনোলজির। ট্রেন বর্ধমান ছাড়তেই পিয়াল একটু উসখুস করছিল। কিরে, খিদে পেয়েছে? না না, কেক খেয়েছি তো ট্রেনে উঠেই। সে তো অনেকক্ষণ খেয়েছিস। শঙ্খিকা জার্নালটা বন্ধ করে তার লম্বা সাইড ব্যাগে চালান করে সেখান থেকে একটা টিফিন বক্স বের করল। তাতে ফয়েলে র্যাপ করা ছিল চিকেন স্যান্ডউইচ। তার মানে পিয়াল ঘুম থেকে ওঠার আগেই এইসব বানিয়ে ফেলেছে সে। দশভুজা একেবারে। পিয়ালে সত্যি খিদে পায়নি। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে তারা জাস্ট বেড়াতে যাচ্ছে কিনা। বৌমনির হঠাৎ করেই পলাশ দেখার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, সে জানে বৌমনি কলেজ লাইফের নিয়ম করে পলাশ দেখতে যেত বন্ধুদের সঙ্গে। একবার একটা জায়গার সন্ধান করে বেরিয়ে যেত, তারপরে মজা হুল্লোড়, পলাশের মালা পরে ক্যাম্প ফায়ার। খুব থ্রিলিং লাইফ ছিল বৌমনির। কিন্তু একটা ব্যাপার তার খটকা লাগছে। বেড়াতেই যখন এলো তখন তিতলি বাদ কেন? বৌমনি যদিও বলেছিল ওটা আতসী হয়েছে একটা, রোদে জলে ঘুরলেই শরীর খারাপ হবে, তখন বেড়ানোর মজাটাই মাটি। ও মামার বাড়িতে ভালো থাকবে। পিয়াল স্যান্ডউইচে কামড় বসিয়ে এক ঝলক বৌমনিকে দেখে নিল, একদম রিল্যাক্স মুডে। রায়াশীলের কেসটা ছেড়ে দিয়ে কেউ এত রিল্যাক্স থাকতে পারে? পিয়াল কেন পারছে না কুল থাকতে? কেস সলভ করলে সম্মান এবং জনপ্রিয়তা ঠিকই মিলবে, কিন্তু সেসবের থেকেও বড় কথা মেয়েটা ফিরে আসবে। বৌমনিকে এই ক্রাইসিসটা বুঝতে পারছে না, নাকি বৌমনিকে সে ঠিক করে বোঝাতে পারছে না? তখন থেকে কি ভাবছিস বলতো? খুব তাড়াহুড়ো করে বানিয়েছি, ভালো হয়নি নিশ্চয়ই। কি যে বলো না তুমি, ভীষণ টেস্টি হয়েছে। আমি আসলে রায়াশীলের কেসটা নিয়ে খুব আপসেট। আরে ডান সাইডে দেখ, একটা পলাশ গাছ। মা, পাশে একটা শিমুল গাছও আছে। পলাশ নিয়ে বাঙালির এত উন্মাদনা, আর দেখ শিমুলকে কেমন ব্রাত্য করে রেখেছে। আমার কিন্তু শিমুলও দারুণ লাগে। পিয়াল বুঝতে পারে বৌমনি তাকে ইচ্ছা করে থামিয়ে দিল। তার কিছু ভালো লাগছে না। পুপের মুখটা বারবার মনে পড়ছিল। জবাদিও সেদিন কেমন যেন আশা নিয়ে বৌমনির দুটো হাত আঁকড়ে ধরেছিল। জবাদির কথা ভাবতেই সেদিনটাই ফিরে গেল পিয়াল। মানুষটা মেয়েটাকে ফিরে পাবার আশায় নিজের অতীত খুলে ধরেছিল তাদের সামনে। কেঁদে কেঁদে বলেছিল, রায়া আমার নাতনি। গোপনে মেলামেশার ফলে বিয়ের আগেই আমার এক মেয়ে হয়েছিল। সেই মেয়েকে অনেক দূরে আত্মীয়র বাড়িতে জন্ম দিয়ে
গ্রামে ফিরে আসার পর দোজবরে পাত্রের গলায় আমাকে ঝুলিয়ে দেওয়া হয়। দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে গোপনে বেড়ে উঠছিল তার মেয়ে। সেই মেয়েই রায়ার মা। দাদা বাবু বৌদির কিছুতেই সন্তান আসছিল না। তখন একরত্তি মেয়েটাকে চেয়ে এনে কোলে ফেলে দিয়েছিলাম। দাদা বাবুরা বলেছিলেন মেয়ের অধিকার নিয়ে কেউ যেন না আসে এ বাড়িতে। আমিও যেন না বলি কাউকে যে এই মেয়ে আমার নিজের নাতনি। অভাবের সংসার, এক কাঁড়ি টাকা পেয়ে রায়ার আসল মা বাবা এমুখ হয়নি কোনোদিন। ভাগ্যের খেলা দেখুন দিদিমণি, নিজের সন্তান এলো, তাও এত বছর পরে। সব মিলিয়ে আমরা সবাই খুব ভালো ছিলাম জানেন তো। মেয়েটাকে বুকে পেয়ে নিজের সন্তান সংসারের অভাবটা মিটেছিল। এত সুখ কি এই পোড়া কপালে সহ্য হয়? জবাদির কথাগুলো এখনো কানে ভাসছে। বৌমনি ফেরার সময় বলেছিল, জানতাম এমনই কিছু একটা হবে। দুজনের মুখের মিল আর রায়ার সুবাদে জবাদি এই সংসারে নিজের জায়গাটা এমন পাকা করে নিয়েছিল যে পরিচারিকা ভাবতে কষ্ট হয়। শিলদম্পতিও অকৃতজ্ঞ নন, সব মিলিয়ে ভালো রেখেছিলেন জবাদিকে। ইনফ্যাক্ট জবাদির হাতেই সংসারটা ছেড়ে দিয়েছিলেন। হঠাৎ করেই পিয়ালির মনে পড়ে যায় জবাদি একটা পুরনো ছবি খামে ভরে বৌমনির হাতে দিয়ে বলেছিল, এই আমার মেয়ের পরিবার, ছবির পিছনে ঠিকানাও লিখে দিয়েছি, যদি আপনার কাজে লাগে। সেই খামটা বৌমনি নিজের ব্যাগে তুলে রেখেছিল। খুব একটা আগ্রহ দেখায়নি খামটা খুলে দেখার, তবে পরে নিশ্চয়ই খুলে দেখেছে। পিয়াল চাপা গলায় জিজ্ঞেস করে উঠল, বৌমনি, জবাদির দেওয়া ছবিটা দেখেছো? শঙ্খিনী এক ঝলক পিয়ালকে দেখে বলে উঠল, আসানসোল স্টেশনে ট্রেন ঢুকেছে, উঠে পড়, না হলে আবার গেটের মুখে ভিড় হয়ে যাবে। বিরস মুখে পিয়াল ব্যাগটা তুলে নিয়ে গেটের দিকে এগিয়ে গেল। ওদের জন্য রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। স্টেশনের বাইরে এসে ড্রাইভারকে ফোন করে ডেকে নিল শঙ্খিনী। পিয়াল দেখল বেশ গরম এখানে, সেই সঙ্গে রোদের ঝাঁঝও মারাত্মক। সাদা ইনোভাটা এসে দাঁড়াতেই চটপট ওরা উঠে পড়ল। ড্রাইভারকে ব্যাগপত্র তোলার সুযোগ দিল না। আসলে দুজনের হাতে ছোট ছোট ব্যাগ, নিজেরা ক্যারি করতে অসুবিধা হচ্ছে না। প্রায় 1.5 ঘন্টা যাওয়ার পরে পঞ্চকোট পাহাড়ের গা ঘেঁষে ছবির মতো সুন্দর একটা জায়গায় গাড়িটা থামল। পিয়াল জানলার কাঁচ নামিয়ে এদিক ওদিক তাকাতেই একটা দোকানের সাইনবোর্ড চোখে পড়ল, কিনাইডি। গাড়ি দুবার হর্ন দিতেই বিশাল গেটটা খুলে দিল দারোয়ান। বিশাল এলাকা জুড়ে গাছপালা প্রকৃতির খেয়াল খুশিতে বেড়ে উঠেছে। ড্রাইভার এতক্ষণে মুখ খুলল, ম্যাম, আমাদের এই ইকো রিসর্টটি 200 একর জায়গা নিয়ে তৈরি। মালিকের মূল বসত বাড়ি আর গাছপালা ছাড়াও ভিতরে আছে গেস্টদের জন্য কটেজ, লন, বাঁধানো মঞ্চ, ফুলের বাগান আর লিলি পন্ড। গাড়ি ততক্ষণে রিসেপশনের ঠিক সামনে পৌঁছে গেছে। বাহ, এ যে স্বর্গরাজ্য! পিয়াল গাড়ি থেকে নেমেই লিলি পন্ডের দিকে দৌড়ালো। বাঁশের সরু সাঁকো দিয়ে পুকুরের মাঝে চওড়া একটা পাটাতনে পৌঁছে যায়। তবে লিকলিকে বাঁশগুলোকে দেখে পিয়ালের খুব একটা সাহস হয় না। মালিক কাছেই কাজ করছিল, হেসে সাহস দিল, হ্যাঁ যান না দিদি,
এ হলো আমাদের বাগানের বাঁশ, খুব শক্তপোক্ত। 20টা নোক একসাথে হেঁটে গেলেও ভাঙবে নে। পিয়াল হাঁ করে চারপাশটা দেখছিল। সামনেই একটা উঁচু স্টেজ, তার পাশেই বারবিকিউ করার জায়গা, সিমেন্টের লাল বেঞ্চ, মঞ্চে বোধহয় অনুষ্ঠান হয়। এ কোন স্বর্গরাজ্যে এসে পড়েছে সে? গাছের ছায়ায় বসে লিলি পন্ডের জলে পা ডুবিয়ে গিটারটা হাতে নিয়ে হারিয়ে যেতে ইচ্ছা করছে তার। শঙ্কিকা সমস্ত ফর্মালিটি সেরে কখন যে এসে দাঁড়িয়েছে সে টেরও পায়নি। কাঁধে হাত রাখতেই চমকে উঠল সে। কিরে, পছন্দ না? খুব খুব বৌমনি, আমি নেচারের এত কাছাকাছি কোনো দিন থাকিনি। এবার আর আমার উপর রাগ নেই তো? যা, কি যে বলো না তুমি। পিয়াল এবার লজ্জাই পায়। নিজের অভিব্যক্তিগুলো কবে সে লুকোতে শিখবে? বৌমনির কাছে বারে বারে ধরা পড়ে যায়। ফ্রেশ হয়ে এই দুজনে লাঞ্চ করতে গেল। ডাইনিং রুমটা অপূর্ব। উপরে খড়ের চাল, চারিদিকে উন্মুক্ত জানলা এবং জানলায় জানলায় পর্দার বদলে মাধবীলতার ঝাড়। ধোঁয়া ওঠা লম্বা লম্বা সরু চালের ভাত, মুগের ডাল, নিম বেগুন, আলু পোস্ত, মাছের কালিয়া আর টক দই। পরিবেশন করছিল যে ছেলেটি, তার নাম শিবু। সে জানালো মাছ আর সবজি সব এই ফার্মের। শিবুর সঙ্গে শঙ্কিকা বেশ গল্প জুড়ে দিল। কথায় কথায় জেনে নিল কদিন এখানে কাজ করছে সে, এখানে তারা ছাড়া আর কোনো গেস্ট আছে কিনা। স্থানীয় ছেলে শুনে এখানকার লোকালিটি সম্পর্কে একটু খোঁজ খবর নিল। ওদের খাবার প্রায় শেষ হয়ে এসছিল। টক দইয়ে বিট নুন ছড়াতে ছড়াতে শিবু জিজ্ঞেস করল, দিদিরা যদি ঘুরতে চান তো বিকেলে এসে দেখিয়ে দেব। সেরকম কোনো পরিকল্পনা নেই। বিকেলে এমনি এদিক ওদিক একটু ঘুরে নিজেরই দেখে নেব। ঠিক সেই সময় একটা ট্রেনের হুইসেল শোনা গেল। পিয়াল জিজ্ঞাসা করল, এখানে কি কোনো স্টেশন আছে শিবুদা? হ্যাঁ দিদি, আমাদের স্টেশনের নাম মুরাটি। পিয়াল চমকে উঠে শঙ্কিকার দিকে তাকালো। শঙ্কিকার চোখ দুটো হাসছে, ঠোঁটে একটা চাপা হাসি, যেন বলতে চাইছে, কি ননদিনী, বুঝতে পারছো এবার? বরন্তির পলাশ না দেখে কিনাই দিতে কেন উঠলাম? দইয়ের বাটিটা টেনে ফিস ফিস করে পিয়াল বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ বৌমনি, ইউ সাচ আ ডার্লিং। শঙ্কিকা ঠিক 4টের সময় তৈরি হয়ে পিয়ালকে বলল, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তুই বরং শিবুর সঙ্গে এরিয়াটা ঘুরে দেখ। আমি যাব না বৌমনি। না, তোর যাবার দরকার নেই, আমি সন্ধ্যের আগেই ফিরে আসবো। শিবুর সঙ্গে একা একা ঘুরে আর কি করব? বরং লিলি পন্ডের পাশে বসে বিকেলটা কাটিয়ে দেব। সেটা করিস না। টুরিস্টদের মতো আচরণ করিস। চাকর বাকর কারোর যেন কিছু সন্দেহ না হয়। আমার কথা জিজ্ঞেস করলে বলিস সামনে একটা মন্দির দেখেছিলাম আসার পথে, সেখানেই গেছি। শঙ্কিকা গেটে পৌঁছতেই লম্বা একটা সেলাম ঠুকে দারোয়ান গেট খুলে দিল। শঙ্কিকার পরনে লাল বাঁধানির একটা সালোয়ার কামিজ। এখনো রোদের তাপ যথেষ্ট। সে ওড়নাটা মাথায় ঘোমটার মতো করে দিয়ে নিয়েছে। তাকে বেরিয়ে আসতে দেখে গ্রাম্য পথচারীরা কৌতূহলে এক ঝলক তাকিয়ে দেখল। এমনিতেই গেটের উপারের সাম্রাজ্য নিয়ে লোকজনের সীমাহীন কৌতূহল। সাধারণ টুরিস্টদের জন্য এই ইকো রিসর্টটি না, 5টি কটেজ রয়েছে এবং এক টানা বারান্দা দেওয়া সারি সারি ঘর নিয়ে তৈরি এই রিসর্টটি শুধুমাত্র স্পেশাল অ্যাকশন কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেদের জন্য দেয়া হয়। শঙ্কিকা স্পট থেকে একটু দূরে থাকতে চেয়েছিল, সেই জন্য লালবাজারের তৎপরতায় তাদের থাকার ব্যবস্থা এখানে হয়েছে। মালিক ভদ্রলোক প্রথমে নাকি রাজি হননি। শঙ্কিকা প্রথমে মন্দিরটার দিকে এগিয়ে গেল। শিব পার্বতীর যুগল মূর্তি। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠে কোলাপসেবল গেটে মাথা ঠেকিয়ে শ্রদ্ধা জানালো। মন্দির চত্বরে বসে দুটি ছেলে তাস খেলছিল। শঙ্কিকাকে দেখে
চট করে বয়স বোঝা যায় না। তাছাড়া সিঁদুর, শাঁখা, পলা এসবের কোনো চিহ্ন নেই। ছেলে দুটো একে অপরের দিকে চোখ মটকিয়ে হাসছিল। শঙ্কিকার মাথা খুব ঠান্ডা। ছেলে দুটোর দিকে দুপা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই, এই মন্দিরে সন্ধ্যারতি কখন হয় বলতে পারবে? ছেলে দুটোর মধ্যে অদ্ভুত পরিবর্তন এলো। তাসটাস ফেলে উঠে শঙ্কিকাকে মন্দিরের ইতিহাস, পূজারীর বাড়ি এবং আরতির টাইম সব গড়গড় করে বলে দিল। শঙ্কিকা এই সুযোগটাকে কাজে লাগালো। আচ্ছা, তোমাদের গ্রামটা কোন দিকে? শুনেছি একটা পাড়া আছে, সেখানে সবাই বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর আলপনা দেয়। আপনি দেখবেন ম্যাডাম, আসলে কেউ তো দেখতে চায় না। বাইরে থেকে যারা আসে সব বরন্তির দিকে চলে যায়, পাহাড় দেখে, ড্যাম দেখে, আর পলাশ নিয়ে আদিক্ষেতা করে। আমাদের গাঁয়ের মেয়েদের হাতের কাজ কেউ দেখতে আসেই না। দেখতেই তো চাই ভাই, কিন্তু যাব কিভাবে? ভ্যান রিক্সাও চোখে পড়লো না, এই বেলায় চোখে পড়লো না। হাঁটতে পারবেন তো? মিনিট 15 লাগবে, আমাদের 7 মিনিট লাগে। শঙ্কিকা হাসি লুকিয়ে পা বাড়ালো। জানতে দিল না নিয়মিত ট্রেডমিল করা তার অভ্যাস। একটু পরেই মাঝিপাড়ায় পৌঁছে গেল। মাটির বাড়িগুলির দেওয়ালে গোবর লেপা এবং আলকাতরা লেপা। তার উপরেই খড়িমাটি দিয়ে ভেষজ রঙে গ্রাম্য চিত্র আঁকা। ছেলে দুটো একটি লিকলিকে ছেলেকে ধরে নিয়ে এসে বলল, এ হলো ভোলা, এর ভ্যানে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে। আপনি ঘুরে দেখুন। আমরা এবার আসি, হ্যাঁ? গরু বাছুরগুলো গোয়ালে ঢোকাতে হবে। শঙ্কিকা এটাই চাইছিল। ঘুরে ঘুরে ছবিগুলো দেখছিল আর ক্যামেরা বন্দি করছিল। খুব নিখুঁত ছবি নয়, কিন্তু বৃষ, পেঁচা, লক্ষ্মীর ঝাঁপি, লক্ষ্মীর পা, গাছ, হাঁস, লতাপাতার ছবিগুলো দেখতে দেখতে শঙ্কিকার মনে হচ্ছিল এই ছবিগুলো আঁকা এদের চিনে, আর চিনবাহিত হয়ে এই গুণটা পৌঁছে গেছে প্রজন্ম থেকে প্রজন্মে। দিদি বুঝি ছবির মাস্টার? প্রথম কথাটার মানে ঠিক বুঝতে পারেনি শঙ্কিকা। কলসিকাকে বউটি কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে ঘাড় ভেঙে তাকালো। তারপরে এক মুখ হাসি নিয়ে বলল, হ্যাঁ, ছবি নিয়ে পড়াশুনো করি, আর তাই তো তোমাদের ওখানে প্রাণ ভরে ছবি দেখছি। এইসব আমাদের মতো মামুলি লোকের হাতের কাজ। এ দেখে কি করবেন? তাজ্জব হয়ে যাবেন এ গায়ের মোড়লের বাড়ি দেখলে। মোড়লের বউ আর ছেলে মেয়েদের হাতের কাজ খুব সুন্দর। আমাকে নিয়ে যাবে সেখানে? ওরে বাবা, ভীষণ মুকুদের, উঠতি বড় লক্ষ্মী না, ধরাকে সরা দেখে। শঙ্কিকার ষষ্ঠ ইন্দ্রিয় টান টান হয়ে ওঠে। এই পরিবারটির সম্পর্কে কৌতূহল তৈরি হয়, কিন্তু পৌঁছবে কি করে? বউটির মনে হয় শঙ্কিকার শুকনো মুখ দেখে দয়া হয়। আসুন, আমি ও পথেই যাব, বাড়িটা দেখিয়ে দেব। তবে হ্যাঁ, আমার নাম করবেন না যেন। আরে, তোমার নামটাই তো জানা হয়নি ভাই। আমি আমি সরলা, তবে আমার বর আমাকে সোহাগ করে ডাকে কুটিলা। শঙ্কিকাও এবার ফিক করে হেসে উঠল। বউটি ওকে দাঁড় করিয়ে দিয়ে গেছে আশ্চর্য এক দেওয়ালের সামনে। চিত্রবিচিত্র দেওয়াল, যত্ন করে আঁকা। অর্লি মধুবনী আর্ট সম্পর্কে এরা কতটা জানে সেই সম্পর্কে সন্দেহ থাকলেও ওদের কাজের মধ্যে একটা প্রাচীন আর্টের ছোঁয়া রয়েছে। বেশ সম্ভ্রান্ত ঘর। সরলা বলল, উঠতি বড় লোক। পয়সার স্রোতটা কি আঁকার মাধ্যমে আসে কে জানে। অনেক প্রশ্ন বুকের মধ্যে ছোবল দিতে থাকে। আর ঠিক তখনই সশব্দে দরজাটা খুলে যায়। দরজার উপরে আঁকা ছিল দুটো জোড়া মিন। তারা এখন পরস্পরের থেকে দূরে সরে গেছে। কালো মিশমিশে চেহারার একটা মাঝবয়সী লোক, পরনে খাটো ধুতি, কাঁধের ওপরে একটা গামছা ফেলা। লোকটা বেরিয়ে এসে শঙ্কিকাকে দেখে হকচকিয়ে গেল। তারপর রুক্ষ স্বরে বলে উঠল, এই, কে আপনি?
আমার দেওয়ালের ছবি তুলছেন কেন? চিৎকার শুনে দুটি কিশোর মুখ বাড়ালো। বয়স 13 এবং 16 মধ্যে। ওদের হাতে এবং মুখে খড়িমাটির চিহ্ন। মুখ বাড়িয়ে দেখে নিয়েছে। উঠোনের তুলসী মন্দিরটাকে সাজিয়ে তুলছিল দুই ভাই। গৃহিণী পা ছড়িয়ে দাওয়াতে বসে রয়েছে। দাওয়ার খুঁটিগুলোতেও সুন্দর সুন্দর ছবি আঁকা। শঙ্খিনী উত্তর না দিয়ে ঢুকে গেল লোকটার এক পাশ দিয়ে ঘরের মধ্যে। তাজ্জব হয়ে গেছে শঙ্খিনীর ব্যবহার দেখে। একটা হুঙ্কার দেওয়ার আগেই শঙ্খিকা ছেলে দুটোর দিকে তাকিয়ে বলল, তোমার বাবা নাম কি? পরাণ মাঝি। শঙ্খিকা গুনগুন করে ওঠে, পরাণ মাঝি এবং মেনকা মাঝি বলে। অচেনা মানুষের মুখ থেকে নিজের নামটা শুনে গৃহিণী উঠে দাঁড়ায়। খড় চোখে শঙ্খিকার দিকে তাকায়। লোকটি পারলে শঙ্খিকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। শঙ্খিকার নার্ভ মারাত্মক স্ট্রং। সে ততক্ষণে মেনকা মাঝির কাছে গিয়ে দাঁড়িয়েছে। ঝোলা ব্যাগ থেকে বের করে একটি ছবি, তারপরে সেটা মেনকা মাঝির সামনে তুলে ধরে। পরাণ মাঝিও ততক্ষণে মেনকার পাশে এসে দাঁড়িয়েছে। ছবিটা দেখা মাত্রই দুজনে বিদ্যুৎপৃষ্ট হয়। মেনকার মুখে অন্ধকার জমে। পরাণ মাঝি নিচু গলায় বলে, আসেন আসেন দিদিমণি, এই ঘরে আসেন, না হয় বসেই দুখান কথা বলি। ভুলু মামা ডিসিডিডি 1 শ্রী প্রতাপ নারায়ণ দত্তের খোলসে ঢুকে গেছেন। শঙ্খিকা, পিয়ালি, সুতনু বক্সী এবং পুরো শীল পরিবার আজ শিলভিলার বসার ঘরে জমায়েত হয়েছে। বসন্তের মাতাল হাওয়ায় পর্দাগুলো এলোমেলো হয়ে উড়ছে। বাইরের বাগান থেকে ফুলের সুগন্ধ ভেসে আসছে। মুখরোচক স্ন্যাক্সের সঙ্গে জবাদি সবার জন্য চা নিয়ে ঢুকল। শঙ্খিকার দিকে মুচকি হেসে বলল, পরের রাউন্ডে কফি আসবে। শঙ্খিকার কফি প্রীতি সবাই চিনে গেছে। প্রফেসর শীলকে আজ খুব সপ্রতিভ লাগছে। শঙ্খিকা ফিশ ফিঙ্গারে একটা কামড় দিতে দিতে বলল, না না, পুলিশ অফিসাররা, লোকাল থানার পুলিশ হেল্প না করলে আমি এত অল্প সময়ের মধ্যে এর জ্বর ছাড়াতে পারতাম না। আর তাছাড়া ভুলু মামা, না মানে ডিসিডিডি 1 শ্রী প্রতাপ নারায়ণ দত্ত পুরো ব্যাপারটা আড়াল থেকে মনিটরিং করে গেছেন। ধৃতির চোখে কৃতজ্ঞতা। ওই চোখ বলে দিচ্ছে জন্মদাত্রী মায়ের চেয়ে পালক মাতার ভূমিকা কোনো অংশে কম নয়। ভুলু মামা গলা খাঁকিয়ে বললেন, শঙ্খিকা এবার সবটা আপনাদের কাছে তুলে ধরবে। শঙ্খিকা চায়ে চুমুক দিতে দিতে নিজেকে গুছিয়ে নিচ্ছিল। মামার নির্দেশ পাওয়া মাত্র সে শুরু করল। সত্যি বলতে কি, এই কেসটা নিয়ে আমি খুব ধন্দে ছিলাম। পুলিশ এবং মিডিয়া প্রথমে বোঝাচ্ছিল টিনেজার মেয়ে অসম প্রেম ঘটিয়ে পালিয়ে গেছে। আমিও হয়তো ওইভাবেই ভাবতাম, কিন্তু পিয়াল আমাকে বারবার বুঝিয়েছে রায়া ঠিক ওই ধরনের মেয়ে নয়। পিয়ালি আমাকে জন্মদিনের পার্টির ভিডিওটা দেখায়। তখনই আর একটু গভীরে যেতেই ছবির কথা জানতে পারি পার্টিতে অজানা এক লোকের উপস্থিতি। আর ওই হুমকির পরেই মেয়েটার মানসিক অবস্থা একটু পাল্টেও যায়। শুধু একটুই পাল্টায়নি, বড়সড় একটা বদল ঘটে যায়, যা তার মায়ের অভিজ্ঞ চোখকেও ফাঁকি দিতে পারে না। Am I right, মিসেস শীল? ধৃতি নীরবে সমর্থন জানায়। শঙ্খিকা আবার শুরু করে, আমার 3টে জিনিসে খটকা লাগে। যে ছবির প্রসঙ্গ বারবার উঠছে সেই ছবিটা ঠিক কিসের? এর উত্তর ডিসিডিডি 1 শ্রী প্রতাপ নারায়ণ দত্ত আপনাদের একটু পরেই দেবেন। 2, কেউ নিজের বাড়িতে চোরের মতো আচরণ কেন করবে? নিজের ঘরেই তন্ন তন্ন করে কি খুঁজছিল রায়া? আর 3, মিস্টার শীল এবং মিসেস শীলের সঙ্গে জবাদির একটা সম্পর্ক আছে। ওদের সন্তান নিয়েও কিছু একটা রহস্য আছে।
3 নাম্বার পয়েন্ট থেকে শুরু করি। জবাদি আমাকে সাহায্য না করলে হয়তো অনেক জ্বর ছাড়ানো অসুবিধে হতো। জবাদির কাছে জেনেছিলাম রায়ের এক যমজ বোন ছিল। জবাদি অবশ্য সেই মেয়ের খবর জানতেন না। জবাদির দেওয়া ছবি যেখানে পরাণ মাঝি আর মেনকা মাঝির দুই পাশে দুই যমজ মেয়েকে দেখা যাচ্ছে। হাতিয়ার করে পৌঁছে গেলাম কিরাইডিতে। জবাদি ভাষা ভাষা ঠিকানা দিয়েছিলেন। এও জানিয়েছিলেন ওই ছবি গ্রামের সবাই ছবি আঁকে, সেই যিনি রায়া বহন করছে। সেও ইদানিং মোবাইলে দুর্দান্ত ছবি আঁকছিল। যাই হোক, পরাণ মাঝিকে চাপ দিতে সে স্বীকার করে যে মোটা টাকার বিনিময়ে এক মেয়েকে বিক্রি করার পর আরো বড়লোক হবার শখ জাগে তার মনে, আর তাই আরেক মেয়েকেও বিক্রি করে দেয় ওই মোটা টাকার বিনিময়ে। সেই মেয়ে হাত ফেরত হয়ে অপরাধ জগতে নাম লিখিয়ে ফেলেছে, এ কারুরই জানা ছিল না। এবার দ্বিতীয় পয়েন্ট, নিজের ঘরে কেউ চোরের মতো আচরণ কেন করবে? আসলে রায়াকে অনেক আগেই অপহরণ করা হয়েছিল। তার জায়গায় এসেছিল ওরই মতো দেখতে ওর যমজ বোন। ওই র্যাকেটের হাত ছিল লম্বা। শিলভিলার সমস্ত খবর ছিল ওদের নখদর্পণে। তাই রায়ার ভূমিকায় অন্য মেয়েটি কিছুদিন চালিয়ে নিতে অসুবিধে পড়েনি। শুধু ধৃতি সন্দেহ করতে শুরু করেছিল বলে মেয়েটি বিরক্ত আর ক্ষিপ্ত হয়ে উঠেছিল। হ্যাঁ, যা বলছিলাম, মেয়েটিকে এ বাড়িতে প্রথমবার পাঠানো হয়েছিল ছবিটি উদ্ধার করতে, কারণ ওদের ধারণা ছিল ছবিটি এ বাড়িতেই আছে। রায়াকে শেষ করে দেবার পর পাকাপাকি ভাবে ওই দ্বিতীয় মেয়েটিকে এ বাড়িতে ঢুকিয়ে দেওয়া হতো, আর তারপরের পরিণতি হতো ভয়াবহ। শিলভিলার সবাই চমকে ওঠেন এই কথাটা শুনে। ধৃতি জিজ্ঞেস করলেন, আচ্ছা, ছবির ব্যাপারে কিছু জানতে পারলেন? শঙ্কিকা ফুলু মামার দিকে তাকালো। তিনি এবার বলতে শুরু করলেন, দার্জিলিং এক্সকারশন আর এই ছবি, এই দুটোকে এক সরল লেখায় ফেললাম আমরা। গোপনে তদন্ত শুরু হলো। জানা গেল একটি দুষ্প্রাপ্য ছবির অর্ধেকটা কোনো চোরের হাতে এসেছে, বাকিটার জন্য তারা হন্যে হয়ে ঘুরছে। ছবিটির সম্পর্কে বলি, এটা সাধারণ ছবি না, হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক মনেস্ট্রি। স্থানীয় লোকমুখে প্রচলিত সেখানে দুষ্প্রাপ্য কিছু রত্ন আছে। মনেস্ট্রিটা প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু বছর আগে থেকেই প্রকৃতির দুর্গম স্থানে পরিত্যক্ত, কিন্তু বারবার চোরের দল সেখানে হানা দেয়। পাথরের দেওয়ালে নাকি নকশা আঁকা আছে। সেই নকশা মিলিয়ে চতুর্ভুজ আঁকলেই নাকি পাথরের দরজা সরে যাবে, কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হয়নি। আপনাদের মেয়ে মোবাইলে সেই ছবিটি এঁকে ফেলেছিল। দার্জিলিং ঘুরতে ঘুরতে হয়তো কোথাও বসে আনমনে তারপর আপন খেয়ালে ছবিটি ডিলিটও করে দিয়েছে, কিন্তু ওই র্যাকেটের কারুর চোখে পড়ে যায়। সে তখনই মেয়েটিকে ট্রেস করতে পারেনি, সম্ভবত ছবি তুলে রাখে। স্কুলের নাম জেনে গিয়েছিল, আর তারপরেই শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। সুতনু বক্সি টান টান হয়ে শুনছিল। ফুলু মামা থামতেই প্রশ্ন করলেন, আচ্ছা, এই নকশা মানে এই ছবি রায়া কিভাবে এঁকে ফেলল? শঙ্কিকা পিয়ালের দিকে তাকালো। পিয়ালি এই রহস্য উদ্ধার করেছে। পিয়াল খুশি মনে বলে উঠল, দ্যাটস ভেরি সিম্পল। মিস্টার শীল কিন্তু হিস্ট্রির অধ্যাপক, আর খোঁজ নিয়ে জেনেছি ওর রিসার্চের বিষয় ছিল বৌদ্ধ যুগ। উনি হিস্ট্রি ছাড়াও অনেক রকম রেয়ার বই পড়েন, লাইব্রেরি থেকে নিয়মিত বই আনেন। সেই রকম কোনো বই ছবিটা দেখে থাকবে হয়তো রায়া। অবচেতনে ছবিটা ছিল, একসময় এঁকে ফেলে, আর তারপরেই শুরু হয়। রায়ের মোবাইল ট্র্যাক করে আমরা বরন্তি ট্রেস পাই। ততদিনে শঙ্কিকার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে আসল রায়াকে অনেক আগেই সরানো হয়েছিল, আর তার ফোনটি এই মেয়েটি ব্যবহার করছিল, আর সেই ফোন নিয়েই পৌঁছে গিয়েছিল বরন্তি। তারপরের ঘটনা তো আপনারা জানেন। উফ, সেই রাতটা প্রকৃতই আতঙ্কের রাত। কিভাবে যে রায়াকে অক্ষত অবস্থায় বার করে আনতে পেরেছি আমরাই জানি। একটু অসতর্ক হলেই মেয়েটির জীবন চলে যেত। কূপে এক মনে খেলছিল। এবার সে গুটি গুটি এসে দাঁড়িয়েছে শঙ্কিকার কাছে। আন্টি, আমার দিদিয়া কবে ফিরবে গো? রায়া আপাতত একটা রিহ্যাব সেন্টারে। ওর মনের উপর যে চাপ গেছে তার জন্য এটা খুব জরুরি।
মাস তিনেক লাগবে মনের ক্ষত সারতে। এর মধ্যে বাড়ির সবাই তাকে দেখে আসতে পারবে। শঙ্খিকা পুপের মাথায় হাত রেখে বলল, সামনের সপ্তাহে পুপে আর ওর মা বরং একবার রায়কে দেখে আসুক, আমি স্পেশাল পারমিশন করিয়ে দেব। জবাদির চোখে জল। মুখ তুলে শুধু জিজ্ঞেস করলেন, আমার আর এক নাতনি, সে কি মুক্তি পাবে না কোনোদিন? শঙ্খিকার কাছে কোনো জবাব নেই। জেলের সংশোধনাগার চেষ্টা করবে মেয়েটিকে মূল স্রোতে ফিরিয়ে আনতে, কিন্তু যে মেয়ে জন্ম থেকে মাথার উপরে স্নেহের হাত পায়নি, যার জীবন শুরুই হয়েছে অপরাধের পরিমণ্ডলে, সে আর কি করে নিজেকে পাল্টে ফেলতে পারবে? শঙ্খিকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। জবাদি কখন উঠে গিয়েছে টের পায়নি। ফিরল ধুমায়িত কফি নিয়ে। আশ্চর্য মানুষ এই জবাদি। কয়েক মুহূর্তের জন্য নিজেকে সামলে নিয়েছে। মুখে চোখে ঝকঝকে একটা হাসি সকালের রোদের মতো খেলা করে বেড়াচ্ছে। চোখ বন্ধ করে শুয়ে শুয়ে ভাবছিল সেই রাতের কথাগুলো। অন্ধকারের বুক চিরে হেডলাইট নিভিয়ে ওরা যখন বরন্তিতে পৌঁছল, একটা গাছের আড়াল থেকে নিকষ কালো একটা লোক বেরিয়ে এসে বাকি পথটা ওদের পায়ে হেঁটে নিয়ে গেল একটা নির্মীয়মান গেস্ট হাউসে। দিনের বেলায় রাজমিস্ত্রিদের কাজ চলে, আর সবসময়ের জন্য একটা কেয়ারটেকার বঙ্কু এবং বুড়ি কাজের লোক চম্পাকলি থাকে, এমনটাই স্থানীয় লোক জানে। কুকুরের ডাকগুলো ভেসে আসছিল। অতি কঠিন মানুষেরও রক্ত হিম হয়ে যাবে এই ডাকগুলো শুনলে। তবে অভিজ্ঞ মানুষ একটু খেয়াল করলেই বুঝতে পারবে ডাকটা যান্ত্রিক। একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্যই ইচ্ছা করে এটা করা হচ্ছে। সেই হিমহিমে বিভীষিকার পথ পেরিয়ে সবাই মিলে পৌঁছেছিল সেই বাড়িটার সামনে। সরু একটা আলোক রেখা আসছিল জানলার ছিদ্র দিয়ে। ভোলু মামা, শঙ্খিকা, লোকাল থানার আইসি ততক্ষণে যা দেখার দেখে ফেলেছেন। রায়াকে একটা চেয়ারের সঙ্গে মোটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে। সারা গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিতে দিতে একটা লোক হুঙ্কার দিচ্ছে, ছবিটা কোথায় লুকিয়ে রেখেছিস বল? অর্ধেক টুকরোটা না পেলে তোকে খুন করে আজ রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো। আর তারপরেই ওর মতো দেখতে মেয়েটা রায়ার চুলের মুঠি ধরে দেওয়ালে মাথাটা ঠুকে দিল। সালি, হারামি কোথাকার, আজ একে মেরে আধমরা করে দাও। সকাল থেকে বহুত জ্বালাচ্ছে মালটা। রায়া ভয়ে কাঁপছে, চিৎকার করতেও সে পারছে না। মুখে কাপড় ঠেসে দেয়া হয়েছে। এরা মারাত্মক লোক, খুন করে ফেলতে ওদের হাত কাঁপবে না। ততক্ষণে আর একটা লোক রায়ার হাতের বাঁধনটা খুলে দিয়ে খাতা আর একটা পেন এগিয়ে দিয়েছে। ছবিটা এঁকে ফেলো তো মামনি, দার্জিলিং এ যেমন আঁকছিলে, না হলে কিন্তু তুমি আর ভোর দেখবে না। বলতে বলতেই নিজের হাতটা রায়ার শরীরে একবার বুলিয়ে নিল। রায়া হাত দিয়ে বাধা দিতে গেল, কিন্তু সেই মেয়েটা একটা থাপ্পড় মারল। সেই অসহ্য আঘাত সহ্য করতে না পেরে রায়া মেঝেতে হুড়মুড়িয়ে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে কয়েক জোড়া বুটের আঘাতে দরজাটা খুলে যায়। পুলিশ অফিসারেরা লোডের রিভলভার তুলে পুরো তলটাকে ঘিরে ফেলে। শঙ্খিনী মেয়েটাকে ধরতে যেতেই মেয়েটা সর্বশক্তি প্রয়োগ করে শঙ্খিনীকে ধাক্কা মারতেই শঙ্খিনী ক্যারাটের কটা প্যাঁচ দিয়ে মেয়েটাকে ধরাশায়ী করে ফেলে। পিয়াল রায়ার বাঁধন মুক্ত করতে করতে বলে, আর ভয় নেই, আমি সহেলির ম্যাম। সহেলি, কুহু, পুপে তোমায় খুব মিস করছে। রায়া এই প্রথম শব্দ করে কেঁদে পিয়ালকে জড়িয়ে ধরে। এই পিয়াল, কি বিড়বিড় করছিস? একটা গুড নিউজ আছে। দার্জিলিং পুলিশ ওই কুখ্যাত ছবি চোরের দলকে ধরার জন্য আমাদেরকে পুরস্কৃত করবে। এই জাস্ট ভুলু মামা জানালো। বৌমনি, পুরস্কার নেবার জন্য তাহলে আমাদের দার্জিলিং যেতে হবে। হ্যাঁ। বৌমনি, কি
বলবি তো? তাহলে আমাদের নেক্সট অভিযান কি? ওই রহস্যজনক মনেস্ট্রির দরজাটা খোলার রহস্যভেদ করা। একদম না পিয়াল। হুম। চোখ পাকায় শঙ্খিকা। পিয়াল হাসতে থাকে। একদিন সে পৌঁছে যাবেই সেই দরজার সামনে, আর সে গেলে বৌমণি কেমন না গিয়ে থাকতে পারে সেটা সে দেখবে। খুব শান্তির ঘুম নেমে আসে সবার চোখে। একটা নিরপরাধ মেয়েকে তার মা বাবার কোলে ফিরিয়ে আনতে পেরেছে তারা। এর থেকে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। শেষ হলো আমাদের আজকের নিবেদন মহুয়া মল্লিকের কলমে মিসিং ডায়েরি। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর যাদের আরও একটু বেশি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে হাইপ করে যাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন কোনো থ্রিলার কিংবা রহস্যের গল্প নিয়ে। ততদিনের জন্য বিদায়। শুভরাত্রি, ধন্যবাদ, নমস্কার।